Assalamu alaikum and good evening to all my students of Axis Medical School. আমি ডক্টর ফারজানা শারমিন শুভ্রা জ্ঞানীতে আছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। তোমাদের সাথে আসলে বেশ কিছুটা গ্যাপের পরে আজকে আবার আমার ক্লাস আমি লাইভে আসলাম। আশা করি এই পর্যন্ত তোমরা ভালোই ছিলে এবং তোমাদের যে পরীক্ষা হলো প্রফেশনাল এক্সামিনেশন ফার্স্ট তোমাদের যে ফাইনাল এক্সাম ছিল, আশা করি সেই সবারই ভালো দিয়েছো এবং সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় আমরা আমাদের টপিক শুরু করতে পারি। হ্যাঁ, আমার আজকের টপিকসটা হচ্ছে ইনজুরিজ টু দ্য বার্থ ক্যানাল। তাহলে আমার মনে হয় আমরা টপিক শুরু করি। ইনজুরিজ টু দ্য বার্থ ক্যানাল তার মানে আমাদের ডেলিভারি প্রসেসের সময় আমাদের বার্থ ক্যানাল মানে আমাদের যেই পথে ডেলিভারি হচ্ছে সেই পথের মধ্যে কোনো ধরনের যদি ইনজুরি হয় সেটাই হলো বার্থ ইনজুরিজ। তার মানে ম্যাটার্নাল ইনজুরিজ ফলোইং চাইল্ড বার্থ প্রসেস আর কল্ড বার্থ ইনজুরিজ অ্যান্ড ইটস কোয়াইট কমন। আর বিশেষ করে যারা যে সমস্ত ডেভেলপড কান্ট্রিজ আছে সেগুলোতে এক ধরনের বার্থ ইনজুরিজ হচ্ছে, আর আমাদের মতো যে সমস্ত দেশ সেই সমস্ত দেশেও বার্থ ইনজুরিজ হচ্ছে, সেটা আবার অন্যরকম হচ্ছে। তো আমার মনে হয় আমরা তাহলে প্রসেস করি, তাই না? তো ম্যাটার্নাল ইনজুরিজ ফলোইং চাইল্ড বার্থ প্রসেস আর কোয়াইট কমন অ্যান্ড ইউজুয়ালি এই বার্থ প্রসেসের মধ্যে আমাদের বার্থ ক্যানালে যে যে পার্টগুলো আছে, যেমন আমরা যদি নিচ থেকে চিন্তা করি তাহলে কি থাকতেছে এক্সটার্নাল জেনিটালিয়া, সেখানে কি থাকতেছে ভালভা, দেন ভেজাইনা, সার্ভিক্স, দেন ইউট্রাসের সাথে ব্রড লিগামেন্ট, দেন ওভারি এবং অ্যাসোসিয়েট আদার যে অর্গানগুলো যেগুলো আছে, যেমন সামনে আমাদের ব্লাডার, পিছনে রেকটাম, এগুলো সবগুলোই আমাদের বার্থ প্রসেসের সময় ইনজুর্ড হতে পারে। তো আমরা একে একে সেই জিনিসগুলো জানবো। সরি, আচ্ছা, প্রথমে আসি যে ফার্স্টে যেটা ইনজুরি হচ্ছে সেটা হলো ভালভা, তাই না? ভালভাতে কী ধরনের ইনজুরি হয়ে থাকে? ভালভাতে সাধারণত দেখা যায় যে ডেলিভারি প্রসেসে ভালভাতে আইদার ল্যাসারেশন হতে পারে অথবা প্যারাইউরেথ্রাল টিয়ার হতে পারে। ইউরেথ্রা যেখানে থাকতেছে তার সাইড দিয়ে টিয়ার হতে পারে। এখন যে সাধারণত ইনসিডেন্স যদি আমি বলে থাকি ভালভাতে এটার ইনসিডেন্স, এটাও কিন্তু খুব একটা আনকমন তা কিন্তু না। দেখা যায় যে 1% চান্স থাকতেছে ভালভার ইনজুরি হওয়াতে। সরি, আমার আসলে তো আসি আমরা তাহলে ভালভার ইনজুরির মধ্যে কি কি বললাম, যে ল্যাসারেশন অ্যান্ড প্যারাইউরেথাল টিয়ার। যদি ভালভার ল্যাসারেশন হয়ে থাকে সাধারণত ওইটা নিয়ে আমরা খুব একটা ওরিড হই না, কারণ ল্যাসারেশন দেখা যায় যে খুব তাড়াতাড়ি সেই এটা যদি আমরা কনজারভেটিভ অ্যাপ্রোচে দিই এবং যেহেতু ভাস্কুলারিটি খুব ভালো এই এরিয়াতে, খুব তাড়াতাড়ি দেখা যায় যে সেটা হিলিং হয়ে যায়। কিন্তু যদি প্যারাইউরেথাল টিয়ার হয়ে থাকে, তার মানে ইউরেথাল সাইড দিয়ে যদি টিয়ার হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ইনস্ট্যান্ট সাথে সাথে রিপেয়ার করে দেওয়া উচিত। সাধারণত আমরা ক্যাটগার্ড 10 ইউজ করে থাকি এবং আমরা এই সময় রিপেয়ার করার সময় দেখা যায় যে একটা ক্যাথেটার ইন্ট্রোডিউস করে থাকি ইউরেথ্রা যাতে ইনভলভ না হয়ে যায় বাইটের সাথে। সো আমরা একটা ক্যাথেটার ইন্ট্রোডিউস করে আমরা তার প্যারাইউরেথ্রাল যে রাপচার যে টিয়ার যেটা থাকছে সেটা আমরা সাথে সাথে 10 ক্যাটগার্ডে ইনস্ট্যান্টলি আমরা রিপেয়ার করে দিতে পারি। এটা গেল আমাদের ভালভাল ইনজুরি। এবার আসি আমরা পেরিনিয়াম। পেরিনিয়ামের মধ্যে দেখা যেয়ে থাকে সাধারণত 1% ক্ষেত্রে পেরিনিয়াম ইনজুরি হয়ে থাকে। সাধারণত পেরিনিয়াম ইনজুরি আমরা যদি প্রপারলি ডেলিভারি করার সময় যদি পেরিনিয়াল গার্ড প্রপারলি দিয়ে আমরা সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার ম্যানেজমেন্ট যদি আমরা প্রপারলি করি, তাহলে কিন্তু ইউজুয়ালি পেরিনিয়াম ইনজুরি হয় না। কারণ আমরা যদি একটা লিবারাল এপিসিওটমি দিই প্রাইমারি পেশেন্টের ক্ষেত্রে বা যাদের ক্ষেত্রে দেখা যায় যে স্পেসটা ভেজাইনাল স্পেসটা সেরকম না, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি একটা লিবারাল এপিসিওটমি দিয়ে আমরা লেবার কন্ট্যাক্ট করি, তাহলে কিন্তু সাধারণত পেরিনিয়াল ইনজুরিটা হয় না। বাট যদি সেরকম না হয়, আমাদের যদি কোনো মিসম্যানেজমেন্ট হয়ে থাকে বা কিছু কিছু কাজ ক্ষেত্রে কারণের জন্য পেরিনিয়াম ইনজুরি হয়ে থাকে, যেমন ওভার স্ট্রেচিং এবং র্যাপিড স্ট্রেচিং। ওভার স্ট্রেচিং কখন? যে দেখা যাচ্ছে যে একটা বিগ বেবি পেরিনিয়ামে এসে মানে এমন জোর মাথাটা আটকে আছে এবং খুবই স্ট্রেসড, মা নিজেও বিয়ারিং ডাউন করছে এবং পেরিনিয়ামটা খুব স্ট্রেসড হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু
দেখা যায় যে পেরিনিয়াল ইনজুরি হয়ে থাকে। আর র্যাপিড স্ট্রেচিং মানে কোনো প্রেসিপিটেড লেবার যদি থাকে, যে হঠাৎ করে সাডেনলি খুব কম মাল্টিগ্রাভ পেশেন্টদের সাধারণত এরকম হয়ে থাকে যে একেবারেই সময় দেয় না, মা লেবার পেইন ইনিশিয়েট হওয়ার সাথে সাথে দেখা যায় যে খুব দ্রুত দেখা যায় যে 2 থেকে 4 ঘন্টার মধ্যেই লেবারটা ডেলিভারি হয়ে গেল। সেরকম ক্ষেত্রে কিন্তু র্যাপিড স্ট্রেচিংয়ের জন্য পেরিনিয়াল ইনজুরি হয়ে থাকে। এবং সাধারণত পেরিনিয়াম, যাদের রিজিড পেরিনিয়াম থাকে তাদের ক্ষেত্রেই কিন্তু পেরিনিয়াল ইনজুরিটা বেশি হয়ে থাকে। যেমন যারা হলো গ্র্যান্ড মাল্টিপারা, যা অনেক বয়সে যারা মা হচ্ছে তাদের জন্য, বা যদি এরকম থাকে যে পেরিনিয়ামে কোনো স্কার ছিল আগে বা কিছু, সেক্ষেত্রে কিন্তু পেরিনিয়াল টিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে পেরিনিয়াল টিয়ার প্রিভেনশন করতে পারি, কি ধরনের করতে পারি, যেটা আমি বলছিলাম, যদি আমরা প্রপার কন্ডাকশন অফ দ্য সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার যদি আমরা প্রপারলি কন্ডাক্ট করি, তাহলে কিন্তু পেরিনিয়াল টিয়ার হওয়ার সম্ভাবনা থাকছে না। এবং আমরা পেরিনিয়াল গার্ড দিতে হবে। যখন বেবির মাথা যখন ক্রাউনিং হচ্ছে এবং যখন ডেলিভারি প্রসেস আমরা যদি প্রপারলি পেরিনিয়াল গার্ড দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের পেরিনিয়াল টিয়ারটা হওয়ার সম্ভাবনা থাকছে না। এবং যেটা বললাম যে যে ক্ষেত্রে প্রয়োজন সেক্ষেত্রে আমরা প্রপার টাইমে আমরা এপিসিওটমি দিয়ে নিব, যাতে পেরিনিয়াল টিয়ারটা না হয়ে থাকে। এবং অলসো উই শুড টেক ডিউ কেয়ার অফ দ্য পেরিনিয়াম টু প্রিভেন্ট পেরিনিয়াল টিয়ার। এখন সাধারণত কোন কোন ফ্যাক্টর, কিছু তো রিস্ক ফ্যাক্টর থাকছে, তাই না, একটা পেরিনিয়াল টিয়ার হওয়ার জন্য। তো কি কি রিস্ক ফ্যাক্টর থাকছে ফর দ্য থার্ড, আমরা যদি এখন পেরিনিয়াল এই টিয়ারটাকে ভাগ করি কিছুটা, তাহলে আমরা কিন্তু এখানে আমরা 3টা স্টেজে আমরা ভাগ করতে পারি পেরিনিয়াল টিয়ারটা। একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি পেরিনিয়াল টিয়ার, সেকেন্ড ডিগ্রি পেরিনিয়াল টিয়ার, আর থার্ড ডিগ্রি পেরিনিয়াল টিয়ার, আর একটা হচ্ছে 4th ডিগ্রি পেরিনিয়াল টিয়ার। এখন ফার্স্ট ডিগ্রি পেরিনিয়াল টিয়ার যেটা হচ্ছে, সেখানে অনলি ইনজুরি হচ্ছে পেরিনিয়াল স্কিনের। তার মানে এখানে পেরিনিয়াল স্কিন, পেরিনিয়াম যে স্কিনটা ফার্স্টে আছে, যে স্কিনটা ছিঁড়ে গেল পেরিনিয়াল টিয়ারে, সেটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি পেরিনিয়াল টিয়ার। সেকেন্ড ডিগ্রি পেরিনিয়াল টিয়ারে কি হচ্ছে, পেরিনিয়াল স্কিনের সাথে সাথে এখানে পেরিনিয়াল যে বডি থাকছে সেই বডিটাও ইনভলভমেন্ট হচ্ছে, সেটা হলো সেকেন্ড ডিগ্রি পেরিনিয়াল টিয়ার। আর থার্ড ডিগ্রি পেরিনিয়াল টিয়ার হচ্ছে পেরিনিয়াল স্কিন যাচ্ছে, পেরিনিয়াল টিয়ার বডি যাচ্ছে, এবং সাথে যেটা কি থাকতেছে, অ্যানাল স্ফিংটার যদি চলে যায়, সেটা হচ্ছে থার্ড ডিগ্রি পেরিনিয়াল টিয়ার। আর 4th ডিগ্রি পেরিনিয়াল টিয়ার হচ্ছে কোনটা, যেটা স্কিন যাচ্ছে, পেরিনিয়াল বডি, internal and both external perineal anal sphincter এবং also anal mucosa বা rectal mucosa, যদি আমাদের এই ক্ষেত্রে রেক্টাল মিউকোজা পর্যন্ত যদি ইনভলভ হয়ে থাকে, ইনভলভিং দ্য পেরিনিয়াম এবং স্ফিংটার এবং সাথে অ্যানাল এপিথেলিয়াম সহ, মানে এপিথেলিয়াম সহ যদি এখানে হয়ে থাকে, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি আমাদেরকে 4th ডিগ্রি পেরিনিয়াল টিয়ার। তাহলে এ ধরনের যদি হয়ে থাকে, তাহলে আমরা আমাদের সবার আগে এইম থাকবে টু প্রিভেন্ট দ্য পেরিনিয়াল টিয়ার। তাহলে কীভাবে প্রিভেন্ট করবো সেটা আমি বললাম, যেটা আমরা যদি প্রপার ম্যানেজমেন্ট অফ দ্য সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার করি, আমরা যদি পেরিনিয়াল গার্ড দিই, আমরা ইফ উই টেকিং কেয়ার অফ দ্য পেরিনিয়াম, এবং আমরা যদি প্রপার টাইমে যখন আমাদের ইনসিশন এপিসিওটমি দেওয়ার আগে সেটা যদি দিই, তাহলে কিন্তু পেরিনিয়াল টিয়ার হবে না। কিন্তু যদি আমরা এইগুলো না করি, তাহলে দেয়ার মে বি চান্স অফ পেরিনিয়াল টিয়ার। এবং পেরিনিয়াল টিয়ারটা ভ্যারিং ডিগ্রি অফ পেরিনিয়াল টিয়ার 4টা স্টেজে হচ্ছে। এখন আমরা কিভাবে কী কী রিস্ক ফ্যাক্টর থাকছে যে এই ধরনের পেরিনিয়াল টিয়ার হওয়ার জন্য, obviously there are some risk factor for this পেরিনিয়াল টিয়ার, এবং ইউজুয়ালি 3rd ডিগ্রি পেরিনিয়াল টিয়ার অ্যান্ড 4th ডিগ্রি পেরিনিয়াল টিয়ার এ দুটোই বেশি ডেঞ্জারাস। তাহলে কী কী ফ্যাক্টরে এই সমস্ত ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, সেগুলো হচ্ছে বিগ বেবি, যদি বেবির ওয়েট মোর দ্যান 3 কেজি হয়ে থাকে, ইফ দ্য মাদার ইজ নালিপ্যারাস, তার মানে তার প্রথম বেবি হচ্ছে আউটলেট কন্ট্রাকশন উইথ ন্যারো পিউবিক আর্চ, ইফ দ্যার ইজ শোল্ডার ডিস্টোর্সিয়া, তার মানে সেটা কি হচ্ছে যে বেবির মাথা বের হয়ে গেল বাট শোল্ডার আটকে যাচ্ছে, সাধারণত ম্যাক্রোসোমিক বেবি যদি হয়ে থাকে, ডায়াবেটিক মাদার বা বড় বাচ্চা যাদের হয়ে থাকে, তাদের ক্ষেত্রে শোল্ডার ডিস্টোর্সিয়া হচ্ছে। সেটা ক্ষেত্রে ফোর্সেপ ডেলিভারি করতে গিয়ে যদি যে এপিসিওটমি না দিয়ে যদি আমরা ফোর্সেপ ডেলিভারি ট্রাই করি বা অ্যাটেম্প করি, তাহলে কিন্তু পেরিনিয়াল টিয়ার হতে পারে। দ্যার ইজ স্কার ইন দ্য পেরিনিয়াম, তার মানে তার প্রিভিয়াসলি পেরিনিয়াল টিয়ারের হিস্ট্রি ছিল, অথবা পেরিনিওগ্রাফি অথবা এপিসিওটমি হিস্ট্রি ছিল, সেক্ষেত্রেও কিন্তু পেরিনিয়াল টিয়ারের রিস্ক থাকছে। ফেস টু পেবিক ডেলিভারি, অর্থাৎ ফিটাসের মুখ যদি পিউবিসের দিকে প্রজেক্ট থাকে, সেই অবস্থায় যদি ফেস টু পেবিক ডেলিভারি হতে থাকে, তাহলে কিন্তু দ্যার মে বি চান্স অফ পেরিনিয়াল টিয়ার, এবং সেটা হলো 3rd ডিগ্রি পেরিনিয়াল টিয়ার। মিডলাইন এপিসিওটমি, অনেক সময় দেখা যায় যে আমরা সাধারণত ল্যাটারাল এপিসিওটমি দিয়ে থাকি, যদি তা না করে যদি মিডলাইন এপিসিওটমি দেওয়া হয়, তাহলে অনেক সময় বেবি ডেলিভারি করতে মিডলাইন এপিসিওটমি এক্সটেন্ড হয়ে দেখা যায় যে কমপ্লিট পেরিনিয়াল টিয়ার করে ফেলে। এবং প্রেসিপিটেটেড লেবার, তার মানে যেটা সাডেনলি যদি একটা মাল্টিগ্রাভিড মাদার সাডেনলি তার লেবার পেইন হলো, এবং মানে খুব অল্প সময়ের মধ্যে সাডেনলি বেবি আউট হয়ে গেল, তখনও কিন্তু এই 3rd ডিগ্রি পেরিনিয়াল টিয়ার হওয়ার চান্স থাকে। এখন আসি আমরা ম্যানেজমেন্ট কীভাবে করবো, তাই না।
ম্যানেজমেন্ট যদি হয়ে থাকে রিসেন্ট ইমিডিয়েট টিয়ার, তাহলে আমরা সেটা ইমিডিয়েটলি ফলোইং দ্য ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা আমরা ইমিডিয়েটলি সেটা রিপেয়ার করে দেবো 10 ক্যাটকার্ড দিয়ে। আমরা পেরিনিয়াল টিয়ার যেটা থাকতেছে সেটা আমরা রিপেয়ার করব। এবং রিপেয়ারটা এটা আর যদি দেখা যায় যে না ওল্ড পেরিনিয়াল টিয়ার হয়ে গেছে, তার মানে মোর দ্যান 24 আওয়ার যদি পাস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাটেম্প নিতে হবে না, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কভারেজে রাখতে হবে যাতে ইনফেকশন না হয়ে থাকে। এবং তারপরে 3 মাসের পরে সেই পেরিনিয়াল টিয়ারটাকে রিপেয়ার করতে হবে, কমপ্লিট টিয়ার। তার মানে যদি রিসেন্ট টিয়ার হয়ে থাকে তাহলে সেটা রিপেয়ার, সেটা কমপ্লিট পেরিনিয়াল টিয়ার হলেও কোনো সমস্যা নেই। রিসেন্ট থেকে ইমিডিয়েটলি আমরা ফলোইং ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা রিপেয়ার করা যাবে। বাট ইফ দ্য টিয়ার ইজ মোর দ্যান মানে বিয়ন্ড 24 আওয়ার, 24 ঘন্টা যদি পার হয়ে যায়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কভারেজ রাখতে হবে এবং টিয়ারের রিপেয়ারটা করতে হবে 3 মাস পরে। এখন এই ধরনের কমপ্লিট টিয়ার যদি রিপেয়ার করার লাগে, সেক্ষেত্রে আমরা কীভাবে সেই রিপেয়ারটা করবো সেটাও আমাদের জানতে হবে, যে রিপেয়ারটি কীভাবে আমরা করব। সাধারণত কমপ্লিট পেরিনিয়াল টিয়ার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই যেটা বললাম যে যদি 24 ঘন্টার আগে যদি সেটা আসে তাহলে ইমিডিয়েটলি করা যায়। কিন্তু মোর দ্যান 24 আওয়ার যদি হয়ে যায়, ওল্ড পেরিনিয়াল টিয়ার হয়ে যদি হয়, সেক্ষেত্রে আমরা মানে আফটার ডেলিভারি অফ দ্য বেবি 3 মাস পরে সেই টিয়ারটা আমরা রিপেয়ার করবো। এবং সেই ক্ষেত্রে আমরা রিপেয়ারের জন্য কিন্তু একটা অনেক বড় একটা প্রসেস। কারণ কি, আমরা পেরিনিয়াম রিপেয়ার করবো, রেকটাল মিউকোজা, অ্যানাল স্ফিংক্টার সবগুলো ইনভলভ হয়েছে। সো আমাদেরকে রেকটামটাকে আমাদেরকে রেস্টে রাখতে হবে। সেক্ষেত্রে কমপ্লিট পেরিনিয়াল টিয়ারের রিপেয়ারের জন্য গার্ড প্রিপারেশন দরকার হয়ে থাকে। সাধারণত পেশেন্টগুলোকে হাসপাতালে ভর্তি রেখে আমাদেরকে এনপিও রাখা হয়ে থাকে, গার্ড প্রিপারেশন করে তারপরে রিপেয়ার করা হয়ে থাকে। এখন সেই রিপেয়ারে কী ধরনের প্রসিডিওর বা কী স্টেপস, সেটা কিন্তু আমাদের জানতে হবে। কারণ আমাদের ডেইলি অবস্ট্রেটিক্যাল প্র্যাকটিসে আমরা পেরিনিয়াল টিয়ারটা কিন্তু খুব কমন একটা কেস। তো কীভাবে আমরা সেটা রিপেয়ার করব? সাধারণত আমরা ফার্স্টে যেটা করা হয়ে থাকে, পেশেন্টকে প্রথমে লিথোটমি পজিশনে রাখা হয়ে থাকে, প্রপার এক্সপোজার অফ দ্য পেশেন্ট করা হচ্ছে, প্রপার লাইট সোর্স মানে একদম গুড সোর্স অফ দ্য লাইট থাকতে হবে। দেন আমরা কি করি, সাধারণত লোকাল ইনফিল্ট্রেশন করে আমরা কিন্তু এটা রিপেয়ার করে থাকি। লোকাল ইনফিল্ট্রেশন অফ দ্য লিগনোকেন হাইড্রোক্লোরাইড, আমরা লোকালি ওখানে ইনফিল্ট্রেট, যেমন এপিসিওটমির সময় আমরা লোকালি লিগনোকেন বা লোকাল অ্যানাস্থেশিয়া যেমন দিচ্ছি, এখানেও তাই আমরা দিব লোকাল ইনফিল্ট্রেশন অফ দ্য লিগনোকেন হাইড্রোক্লোরাইড, ওখানে দিয়ে অ্যানাস্থাইটাইজ করা হয়ে থাকবে। দেন আমরা কি করব, ফার্স্টে রেকটাল অ্যান্ড অ্যানাল মিউকোজাকে আগে আমরা আইডেন্টিফাই করব। টিস্যু দিয়ে আমরা এটাকে ধরবো, রেকটাল মিউকোজা এবং অ্যানাল মিউকোজা। এবং এখানে রেকটাল মিউকোজা ইনক্লুডিং দ্য প্যারারেক্টাল ফাসা, সেটাকে ইনক্লুড করে আমাদেরকে এটা রিপেয়ার করতে হবে। অ্যান্ড দ্য টর্ন এন্ড অফ দ্য স্ফিংক্টার অ্যান্ড এক্সটার্নাল, সেটাকেও আমাদেরকে আইডেন্টিফাই করে সেটাকেও রিপেয়ার করতে হবে। এবং ওভারল্যাপিং অর এন্ড টু এন্ড অ্যাপ্রক্সিমেশন মেথড ফর রিপেয়ারিং, মেথডটা আমাদের 10 ক্যাটগার্ড দিয়ে বা 20 ক্যাটগার্ড দিয়ে আমরা এটা সেলাইটা করব। এবং আমরা রেকটাল অ্যানাল মিউকোজাকে অ্যাপোজ করবো, দেন অ্যানাল স্ফিংক্টারটাকে আইডেন্টিফাই করে সেটাকেও ধরবো। এবং ওভারল্যাপিং অর এন্ড টু এন্ড অ্যাপ্রক্সিমেশন মেথড ফর দ্য রিপেয়ার, এই মেথডটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। যে এবং একেবারে এন্ড টু এন্ড আমরা লাগিয়ে দিব এবং কী করবো, ওভারল্যাপিং করবো। আর স্টেপ 3 কি হচ্ছে, রিপেয়ার অফ দ্য পেরিনিয়াল মাসল, তার মানে আমরা ভিতর থেকে বাইরে দিকে যাচ্ছি। প্রথমে আমি রেকটাল মিউকোজা যেটাকে বললাম, যে প্রথমে পেশেন্টটাকে রেকটাল অ্যান্ড অ্যানাল মিউকোজাকে করলাম, দেন অ্যানাল স্ফিংক্টারকে করলাম, তারপর আমরা কোথায় যাব, দ্য রিপেয়ার অফ দ্য পেরিনিয়াল মাসল, তার মানে পেরিনিয়াল বডির ওখানে যে পেরিনিয়াল মাসল থাকতেছে সেটাকে আমরা তারপরে আমরা রিপেয়ার করবো বাই ইন্টারাপ্টেড সুচার 10 ক্যাটগার্ড দিয়ে। দেন ফাইনালি আমরা ভ্যাজানাল ওয়াল অ্যান্ড পেরিনিয়াল স্কিলকে অ্যাপোজ করবো বাই ইন্টারাপ্টেড সুচার ইউজিং দ্য 10 অথবা 1 ক্যাটগার্ড দিয়ে। তো এইভাবে আমরা এটা রিপেয়ারটা করতে পারি। তবে পেরিনিয়াল টিয়ারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলছিলাম, যে প্রি অপারেটিভ প্রিপারেশনটাও যেমন খুব ইম্পর্টেন্ট, পোস্ট অপারেটিভ প্রিপারেশন, তার মানে আফটার কেয়ার অফ দ্য পেরিনিয়াল টিয়ার, ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল। কারণ না হলে দেখা যায় যে অনেক সময় সেই অ্যাপোজিশন হলো না, ইন্টারাপশন হয়ে গেল, দেখা গেল যে আবার ওপেন হয়ে যাচ্ছে, ইনফেকশন হয়ে। সো আফটার কেয়ার ইজ মোর ইম্পর্টেন্ট এই পেরিনিয়াল টিয়ারের ক্ষেত্রে। আফটার কেয়ারে কী করতে হবে, আমরা পেশেন্টকে তখন এপিসিওটমিতে যে ধরনের আমরা আফটার কেয়ার করে থাকি, এই ক্ষেত্রেও সেই ধরনেরই আফটার কেয়ারটা করবো। বাট এখানে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে গাট প্রিপারেশনের ক্ষেত্রে। এপিসিওটমিতে আমরা কী করে থাকি, ইনসিশন দেওয়ার পর আমরা মাকে বলে দিই যে আপনি একটু হিপ বাথ নেবেন, জায়গাটাকে ক্লিনলিনেস রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, এই জিনিসগুলো যেমন আমরা বলে দিই, এক্ষেত্রেও কিন্তু আমরা সেভাবেই প্রিপারেশনটা দিব। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা হচ্ছে বাউলটার প্রিপারেশনের ক্ষেত্রে, এখানে যেটা কী করতে হবে, ফলোইং রিপেয়ার অফ দ্য কমপ্লিট পেরিনিয়াল টিয়ার, পেশেন্টকে লো রেসিডুয়াল ডায়েট আমরা দিব। লো রেসিডুয়াল ডায়েট কোনগুলো, রুটি, পাউরুটি, দুধ,
এইগুলো হচ্ছে লো রেসিডুয়াল ডায়েট, অর্থাৎ এই ডায়েটগুলো খেলে এটা রেসিডিউ কম থাকছে। তাহলে কি হচ্ছে, তার বাউল মুভমেন্টটা কম হচ্ছে। আমাদের মেইন এম হচ্ছে যাতে রেকটামের উপরে প্রেশার না লাগে, সেই জন্য আমরা কি দিব, লো রেসিডুয়াল ডায়েট দিব। সাথে কি করতে হবে, ল্যাকটুলোজ দিতে হবে পেশেন্টকে ডেইলি, যাতে ল্যাক্সেটিভ হিসেবে ল্যাকটুলোজ কাজ করবে, যাতে স্টুলটা হার্ডেনিং না হয়, সফট টুল থাকলে ইজিলি পাস আউট হবে। অবশ্য ব্রড স্পেকট্রাম আমাদের অ্যান্টিবায়োটিকের কভারেজে রাখতে হবে। মেট্রোনিডাজল এই ক্ষেত্রে দিতে হয় এবং 400 মিলিগ্রাম থ্রাইস ডেইলি এবং ইট শুড বি কন্টিনিউ ফর 5 to 7 days। তাছাড়া আমরা আরেকটা কী করবো, পেশেন্টকে আমরা বলবো যে সে মানে প্রেশার দিয়ে কমোডে বসবে না, হাই কমোড ইউজ করাটা বেটার। এবং পেশেন্টকে কিছু বলতে হবে ফিজিওথেরাপি অ্যান্ড পেলভিক ফ্লোর এক্সারসাইজ, এটা তাদেরকে শিখিয়ে দিতে হবে যে হাউ টু ডু পেলভিক ফ্লোর এক্সারসাইজ, তাহলে পেলভিক ফ্লোরের মাসেলটা স্ট্রেংথেনিং হবে। এবং এই ধরনের পেশেন্টকে পরে আমরা কি করব, এই পেশেন্টগুলোকে আমরা আবার 6 থেকে 12 সপ্তাহ পরে পিরিয়ডের পরে তাকে আমরা রিভিউ করব এবং তারা দেখব যে তাদের এই জায়গাটা তার ঠিক মতো আছে কিনা, তার আবার ইনকন্টিনেন্স কোনো হলো কিনা, ফিকাল ইনকন্টিনেন্স এবং রিপেয়ার হলো কিনা, এবং অ্যাসেপসিস ওয়েতে সে যাতে থাকে সেটা বারবার করে বলে দিতে হবে। এবং অবশ্যই তাদেরকে আর একটা জিনিস বলে দিতে হবে যে তাদের নেক্সট ডেলিভারিটা অবশ্যই হসপিটাল ডেলিভারি হতে হবে, এবং সেই ইনস্টিটিউশনাল ডেলিভারি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তখনকার কন্ডিশন অনুযায়ী ডিপেন্ড করবে যে তাকে আমরা নর্মাল অ্যালাউ করবো কিনা বা তাকে সিজারিয়ান সেকশনে যাব কিনা। যদি নেক্সট ডেলিভারির সময় যদি দেখা যায় বেবি সাইজ ওরকম অ্যাভারেজ সব কিছু ভালো, তাহলে আমরা অবশ্যই সেই ক্ষেত্রে আমরা প্রোফাইল্যাকটিক লিবারাল এপিসিওটমি দিয়ে লিভার কন্ট্যাক্ট করবো। বাট যদি ওরকম হয়ে থাকে যে তখন নেক্সট প্রেগনেন্সিতে বেবি বড় বা তার ওই ক্ষেত্রে ওরকম অন্য কোনো অবস্টেটিক্যাল প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই আমরা সেক্ষেত্রে সার্জিক্যাল মানে সিজারিয়ান সেকশনের দিকে আমরা যাব। বাট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে তাদেরকে মাস্ট বলে দিতে হবে যে নেক্সট ডেলিভারি মাস্ট বি ইনস্টিটিউশনাল ডেলিভারি, কোনো রকমভাবে হোম ডেলিভারি কোনো সুযোগ নেই। এটাই হলো পেনিয়াল টিয়ার। নাও আমরা আসি যে ভ্যাজানাল টিয়ার বা ভ্যাজানাল ইনজুরিজ। সাধারণত আইসোলেটেড ভ্যাজানাল ইনজুরি অনেক সময় হয়ে থাকে যে অনলি ভ্যাজানাল টিয়ার হলো, আর কোনো জায়গায় কোনো রকম ল্যাসোরেশন বা ইনজুরি বা কোনো কিছু নাই। এবং সাধারণত ল্যাসোরেশন উইদাউট ইনভলভমেন্ট অফ দ্য পেরিনিয়াম অর সার্ভিক্স এটাও হয়ে থাকে ভ্যাজানের ক্ষেত্রে। তার মানে আইসোলেটেড ভ্যাজানাল টিয়ার, দ্যার ইজ নো ইনভলভমেন্ট অফ দ্য পেরিনিয়াম অর সার্ভিক্স, সার্ভিক্সেও কোনো টিয়ার নেই, পেরিনিয়ামেও টিয়ার নেই, অনলি ভ্যাজানাল ওয়ালস টিয়ার হয়ে গেল। এবং সাধারণত কখন হয়ে থাকে, যদি কোনো ম্যানুপুলেটিভ ভ্যাজানাল ডেলিভারি করা হয়ে থাকে অথবা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, যেমন ফোরসেপ ডেলিভারি যদি ভেন্টুস যদি করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আগের সময় ছিল বড় ফোরসেপ মানে আমাদের মিড ফোরসেপ ডেলিভারিগুলো করা হতো, তখনও কিন্তু দেখা যেত যে এই ধরনের ভ্যাজানাল টিয়ার হতো। এবং ম্যানুপুলেটিভ ডেলিভারি মানে ইন্টারনাল ভার্সান এরকম, বা যদি থাকে যে বিগ সাইজ বেবি সেক্ষেত্রে অনেক সময় টিয়ার হওয়ার চান্স থাকে। এছাড়াও যদি ডিস্ট্রাকটিভ অপারেশন করা হয়ে থাকে, যেমন ডেড ফিটাস হচ্ছে হাইড্রোকেফালাস বেবি, এগুলো করতে তখন অনেক সময় দেখা যায় থাকে যে মানে ডিস্ট্রাকটিভ অপারেশনের সময় অনেক সময় এই ভ্যাজানাল টিয়ার হতে পারে, এবং ইউজুয়ালি ইট অ্যাসোসিয়েটেড উইথ ব্রিস্ক হেমোরেজ। এখন আমরা যদি ভ্যাজানাল টিয়ার যদি থাকে, আমরা কিন্তু ভ্যাজানাল টিয়ার ইমিডিয়েটলি সেটাকে আইডেন্টিফাই করতে পারি। যেমন আমরা দেখা যাবে ডেলিভারি পরে প্রফিউজ ব্লিডিং হচ্ছে, ইউট্রাস কন্ট্রাক্টেড বাট দেয়ার ইজ ব্লিডিং, তখন আমরা প্রপারলি এক্সপোজ করে দেখব, পেশেন্টকে প্রপারলি পজিশন করে এবং গুড সোর্স অফ লাইটে রেখে আমরা দেখতে হবে যে ব্লিডিংটা কোথায় হচ্ছে। এবং সাধারণত যদি দেখা যায় যে ইজিলি অ্যাপ্রোচেবল হয়ে থাকে, যদি হাই টিয়ার না হয়ে থাকে, তার মানে ভ্যাজানা যদি সার্ভিক্সের কাছাকাছি যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে ক্ষেত্রে আন্ডার অ্যানাস্থেসিয়া সেই টিয়ারটা রিপেয়ার করতে হবে। বাট যদি ভ্যাজানাল টিয়ারটা নিচের দিকে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা লোকাল ইনফিল্ট্রেশন দিয়েই আমরা সেই ভ্যাজানাল টিয়ারটা রিপেয়ার করতে পারি। এবং টিয়ার সাধারণত রিপেয়ার করা হয়ে থাকে ইন্টারাপ্টেড সুচার আর সামটাইমস কন্টিনিউয়াস সুচার, যেটাই আমরা দিতে চাই আমরা দিতে পারি। তো সাধারণত তাহলে আমরা কি করব, পেশেন্টকে প্রপার পজিশন ইন প্রেজেন্স অফ গুড লাইট অ্যান্ড এক্সপোজার করে আমরা সেই জায়গাটাকে টিয়ারটাকে রিপেয়ার করব। কী দিয়ে রিপেয়ার করব, ক্যাটগার্ড দিয়ে করতে পারি, 1-0 ক্যাটগার্ড দিয়ে ইন্টারাপ্টেড আর কন্টিনিউয়াস সুচার। বাট ইফ ইট ইজ হাই আপ, তার মানে এটা যদি উপরের দিকে ভ্যাজানাল টিয়ারটা হয়ে থাকে নিয়ার টু সার্ভিক্স যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এক্সপ্লোরেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া করে আমাদের সেই মানে আইডেন্টিফিকেশন করতে হবে, প্রপারলি মানে পেশেন্টকে রিল্যাক্স করে সেই টিয়ারটাকে রিপেয়ার করতে হবে। এবং আমরা টিয়ারগুলো রিপেয়ার করার পাশাপাশি অনেক সময় হেমোস্টেসিস অ্যাচিভমেন্ট করার জন্য আমরা
প্যাড রোলার গজ অর প্যাড দিয়ে আমরা ওই জায়গায় প্রেশার দিয়ে আসবো, যাতে ওই প্রেশারে যেহেতু ওখানকার ব্লিডিংটাকে কম হয়ে থাকে। এবং সাধারণত এই ধরনের রোলার গজ দিয়ে আসলে সেটা 24 আওয়ার পরে সেটা আমরা রিমুভ করবো। এবং সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে ভালো অ্যান্টিবায়োটিকের কভারেজে রাখতে হবে এই পেশেন্টগুলোকে। এবং অনেক সময় যদি ব্লিডিং এতই বেশি হয়ে থাকে যে আমরা সুচার দিয়ে হোক বা রোলার গজ দিয়ে প্রেশার দিয়ে হোক কোনোভাবে আমরা হিমোস্ট্যাসিস অ্যাচিভ করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আর্টেরিয়াল এম্বোলাইজেশনও লাগতে পারে। তো এই গেল আমাদের ভ্যাজানাল টিয়ার। এখন ভ্যাজানাল টিয়ার যদি এমন হয়ে থাকে যে ভল্ট অফ দ্য ভ্যাজানাল টিয়ার, আমি যেটা ভ্যাজানাল টিয়ারগুলো বললাম যে মিড এবং লোয়ার লেভেলে যদি টিয়ার হয়ে থাকে, বাট ইফ দ্য ভ্যাজানাল টিয়ার ইজ নিয়ার দ্য সার্ভিক্সের কাছে, তার মানে ভল্টে যদি টিয়ার হয়ে থাকে, তাহলে সেটাকে কি বলা হয়ে থাকে, সেটাকে বলা হয় কলপোরেক্সিস। তাহলে রাপচার অফ দ্য ভল্ট অফ দ্য ভ্যাজানা ইজ কল্ড দ্য কলপোরেক্সিস। এটা মানে যদি ইনভলভ করে সার্ভিক্সকে তাহলে প্রাইমারি বলা হয়ে থাকে, সেকেন্ডারি বলা হয়ে থাকে। যদি একদম ফুল লেন্থ অফ দ্য সার্ভিক্সটাকে ইনভলভ করছে তাহলে সেটা, এবং কমপ্লিট বলা হয় যখন পেরিটোনিয়াম ওপেন হয়ে যায় সেটাকে আমরা বলি কমপ্লিট কলপোরেক্সিস। তাহলে আমরা 3 ধরনের এখানে আমরা ভ্যাজানাল টিয়ার পাচ্ছি। ভ্যাজানাল টিয়ার ইজ 3 টাইপ। একটা হচ্ছে যেটা বললাম আমি প্রাইমারি ভ্যাজানাল টিয়ার ভল্টের কাছে, এটা সাধারণত এই ক্ষেত্রে দেখা যায় যে ল্যাটারাল সার্ভিক্সটা ইনভলভমেন্ট হয়ে থাকে। সেকেন্ডারি যেখানে পোস্টেরিয়র ফর্নিক্সটা ইনভলভমেন্ট হচ্ছে, এবং কমপ্লিট যেটা পুরোটা হচ্ছে এবং পেরিটোনিয়াম ওপেন আপ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে কমপ্লিট কলপোরেক্সিস। এবং এই ক্ষেত্রে আমরা রিপেয়ারটা যেটা অবশ্যই সেই রিপেয়ারটা করতে হবে, যদি এই ধরনের রিপেয়ার হয়ে থাকে আন্ডার অ্যানাস্থেসিয়া থেকে করা, এবং প্রপার এক্সপোজার এবং গুড সোর্স অফ লাইট এবং অ্যাসিস্ট্যান্ট নিয়ে এই ধরনের রিপেয়ারটা করতে হবে। যদি ভল্টটা যদি রিপেয়ার টিয়ারটা যদি ক্লোজ টু দ্য সার্ভিক্স হয়ে থাকে, সাধারণ মানে এইটা রিপেয়ারটা কিন্তু আমরা কি করব, ফ্রম বিলো থেকে আপওয়ার্ডস আমরা এই রিপেয়ারটা করতে থাকবো, যাতে বিলোর থেকে নিচ থেকে উপরের দিকে করলে কি হবে, নিচের এটাকে আমরা ট্র্যাকশন দিয়ে উপরের স্পেস যে জায়গাটা যে টিয়ারটা সেটাকে আমরা ভালো মতো আমাদের এক্সপোজড হবে, তাহলে আমাদের জন্য ইজি হবে সেটা করা। তাহলে ট্রিটমেন্টটা হচ্ছে ইফ দ্য টিয়ার ইজ ইট ইজ ক্লোজ টু দ্য ভল্ট, if the tear of the vault is close to the cervix, then the repair is done from below. Tear extend high up যদি হয়ে থাকে, তার মানে কি পেরিটোনিয়াম ওপেন হয়ে গিয়েছে একদম ওই রকম, সেক্ষেত্রে অবশ্যই নিচ দিয়ে শুধুমাত্র হবে না, বোথ নিচের থেকে এবং ল্যাপারোটমি করে আমাদেরকে এই সাইমালটেনিয়াসলি আমাদেরকে এই রিপেয়ারটা করতে হবে। এবং সাধারণত এই ধরনের ক্ষেত্রে ম্যাসিভ হেমোরেজ হয়, এবং সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে রিসাসিটেশন করতে হবে, রিসাসিটেটিভ মেজার, সাইমালটেনিয়াসলি আমাদের রিপেয়ার দুটো একসাথে চলতে হবে। তাহলে আমি কি বললাম যে যদি প্রাইমারি হয় তার মানে নিচের দিকে ল্যাটারাল সার্ভিক্সে ল্যাটারাল সাইডে হচ্ছে, ল্যাটারাল ফর্নিক্সে হচ্ছে, তাহলে আমরা কি করব, গুড সোর্স অফ দ্য লাইটে যারা অ্যানেস্থেসিয়া দিই সেটাকে রিপেয়ার করবো। বাট যদি পোস্টেরিয়র হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেটাও আমরা রিপেয়ার করতে পারি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, ফ্রম বিলো থেকে আপওয়ার্ডস এটা রিপেয়ার করবো। বাট যদি এটা হয়ে থাকে কমপ্লিট এবং এক্সপোজ হয়ে থাকে যদি পেরিটোনিয়াম, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হাই এক্সটেন্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ল্যাপারোটমি করতে হবে। এবং এই ক্ষেত্রে পেশেন্ট যেহেতু ইউজুয়ালি দেখা যায় যে এক্সেসিভ ব্লিডিংয়ের জন্য এবং পেইনের জন্য শকে যেতে পারে, সো পেশেন্টকে রিসাসিটেটিভ মেজার এবং সাইমালটেনিয়াসলি রিপেয়ার দুটো একসাথে করতে হবে। তাহলে এই গেল আমাদের ভ্যাজানাল ভল্ট বা যদি পুরো ভ্যাজানা সহ ইনভলভ হয় তাহলে। নেক্সট আমাদের কি, নেক্সট হলো সার্ভিক্স। সার্ভিক্সের টিয়ারটা কিন্তু খুব কমন, তাই না? ইউজুয়ালি সার্ভিক্সে যদি ছোট টিয়ার হয়ে থাকে ডেলিভারি হতে গিয়ে, সেই টিয়ারগুলো কিন্তু স্পঞ্জিনিয়াসলি দেখা যায় যে যদি মানে সেটা রিপেয়ার করে আসা লাগে না, দেখা যায় যে ওটা আস্তে আস্তে সেই ভাস্কুলারিটির জন্য ওটা আস্তে আস্তে সেই টিয়ারটা লেগে যায়। এবং কিন্তু যদি এমন হয়ে থাকে যে সার্ভাইকাল টিয়ারটা অনেক সময় এক্সটেন্ড করে যায়, ম্যাসিভ হেমোরেজ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে সার্ভাইকাল টিয়ারটা তখন এক্সেসিভ ব্লিডিং যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের জন্য সেটা অবশ্যই একটা যেটা এটা একটা মানে ইম্পর্টেন্ট কজ অফ দ্য পোস্টপার্টাম হেমোরেজ, তাই না? সো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রপারলি আমাদেরকে এক্সপোজ করে আমাদেরকে সেই সার্ভাইকাল টিয়ার রিপেয়ার করতে হবে। এখন আসে আমাদের কী কী কারণে, এবং সার্ভাইকাল টিয়ার ইজ কিন্তু কমনেস্ট কজ অফ ট্রমাটিক পোস্টপার্টাম হেমোরেজ, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো কী কী কারণে আমাদের সার্ভাইকাল টিয়ার হয়ে থাকে? আয়াট্রোজেনিক কজ হতে পারে, তার মানে কি আমরা ব্রিচ এক্সট্রাকশন করতে গিয়ে অথবা অ্যাটেম্পটেড ফোর্সিভ ডেলিভারি করতে গিয়ে আমাদের কাছে
সার্ভিক্যাল টিয়ার হয়ে গেল। অথবা সার্ভিক্স খুব রিজিড, তাই না? ওরকম যদি হয়ে থাকে তার মানে কনজেনিটালি অর স্কার ফ্রম দ্য প্রিভিয়াস অপারেশন, লাইক পেশেন্টের সিআইএন ছিল 1 বা 2, সেক্ষেত্রে অ্যাম্পুটেশন করা হয়েছে, অথবা লিভ অপারেশন করা হয়েছে, অথবা কোনাইজেশন হয়েছে, অথবা পেশেন্টের আগে সিএ সার্ভিক্স ছিল, সেক্ষেত্রে সিএ সার্ভিক্সের জন্য পেশেন্টের সার্ভিক্যাল অ্যাম্পুটেশন হয়েছে, অথবা অনেকের আছে ইলংগেটেড সার্ভিসেতে ফার্দার গেল অপারেশন করা হয়েছে। সেই ধরনের ক্ষেত্রে রিজিড সার্ভিক্স যদি থাকে সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু সার্ভিক্যাল টিয়ার হতে পারে। এছাড়াও স্ট্রং ইউট্রাইন কন্ট্রাকশন যদি হয়, যেমন হতে পারে যে অবস্ট্রাকটেড লেবারের ক্ষেত্রে যে খুব স্ট্রংলি ইউট্রাইন কন্ট্রাকশন হচ্ছে কিন্তু সার্ভিক্যাল ডাইলেটেশন হচ্ছে না, ওইরকম ক্ষেত্রেও অনেক সময় সার্ভিক্যাল টিয়ার হতে পারে। এবং সাধারণত সার্ভিক্যাল টিয়ারটা ডিটাচমেন্টটা 2 রকম হতে পারে। একটা হলো অ্যানুলার, যেটার মানে ডিটাচমেন্ট অফ দ্য সার্ভিক্স হচ্ছে হুইচ ইনভলভ দ্য এন্টায়ার সার্কামফারেন্স অফ দ্য সার্ভিক্স, মানে পুরো সার্ভিক্সটা জুড়ে খুলে চলে আসলো, সেটা হলো অ্যানুলার ডিটাচমেন্ট অফ দ্য সার্ভিক্স, এবং হুইচ ইনভলভ দ্য এন্টায়ার সার্কামফারেন্স অফ দ্য সার্ভিক্স। সাধারণত এটা ফলোইং প্রলং লেবার ইন প্রাইমারি সার্ভিক্যাল ডিস্টোর্সিয়া, অর্থাৎ যদি সার্ভিক্স প্রপারলি ডাইলেটেশন নেয়, সার্ভিক্যাল ডিস্টোর্সিয়া আছে, সেক্ষেত্রে যদি প্রলং লেবারের পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় এভাবে পুরো সার্ভিক্সটা খুলে আসতে পারে। আর একটা যেটা হতে পারে অবস্ট্রাক্টেড লেবারের ক্ষেত্রে এটা হয়ে থাকে, সেটা হলো অ্যান্টেরিয়র লিপটা ছিঁড়ে যেতে পারে। ইট মে ইনভলভ অনলি দ্য অ্যান্টেরিয়র লিপ ওয়েন ইট ইজ নিপড বিটুইন দ্য হেড অ্যান্ড পিউবিক সিম্পাইসিস। হেড এসে এখানে আটকে আছে অবস্ট্রাক্টেড লেবার, তার মানে হেডটা একটা শক্ত জিনিস, যেটা অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্স, এবং সামনে পিউবিক সিম্পাইসিস, এই দুটার মাঝখানে সার্ভিক্যাল অ্যান্টেরিয়র লিপটা চেপে থাকতে গিয়ে অনেক সময় সেইখান থেকে অ্যান্টেরিয়র লিপটা ছিঁড়ে যেতে পারে। এটাও একটা আমাদের মানে ডিটাচমেন্ট হয়ে থাকে। তাহলে আমরা কজগুলো বললাম যে কোন যদি ফোর্সেপ ডেলিভারি অ্যাটেম্প করতে ব্রেচ এক্সট্রাকশনের সময়, অথবা অবস্ট্রাক্টেড লেবারের সময়, অথবা সার্ভিক্স রিজিড যদি থাকে, তার আদার কোনো সার্জারি বা অন্য কিছু থাকে, এবং স্ট্রং ইউট্রাইন কন্ট্রাকশন, এই কজগুলোতে সার্ভিক্যাল টিয়ার হয়ে থাকে। এবং সার্ভিক্যাল টিয়ার ইজ দ্য কমনেস্ট কজ অফ দ্য ট্রমাটিক পোস্টপার্টাম হেমোরেজ। কিভাবে আমরা ডায়াগনোসিস তাই করবো যেটা সার্ভিক্যাল টিয়ার? অবশ্যই সেটা ডায়াগনোসিস করাটা খুব একটা কঠিন না। দেখা যাবে ফলোইং ডেলিভারি ইউটেরাসটা সুন্দর কন্ট্রাক্টেড, প্রফিউজ ব্লিডিং হচ্ছে, পিপিএইচ হচ্ছে। তাহলে কেন পিপিএইচ হচ্ছে সেটা? ইউটেরাস কন্ট্রাক্টেড, তাহলে আদার কজ কি সাথে সাথে মাথায় আনতে হবে, ইট মে বি কজ যে সার্ভিক্যাল টিয়ার হতে পারে। এক্সেসিভ ভ্যাজাইনাল ব্লিডিং ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি ইন প্রেজেন্স অফ এ হার্ড অ্যান্ড কন্ট্রাক্টেড ইউটেরাস raises the suspicion of a traumatic bleeding, and trauma কোথায় হচ্ছে তখন আমাদেরকে সর্ট আউট করতে হবে যে ট্রমাটিক সার্ভিক্সে বা ভ্যাজাইনাতে কোথায় ট্রমা। তাহলে এটা ডায়াগনোসিসটা আমরা করব কিভাবে? যে ফলোইং ডেলিভারি দ্যার ইজ প্রফিউজ ব্লিডিং এবং ইউটেরাস ইজ কন্ট্রাক্টেড, তখন আমাদেরকে মনে হবে যে কোথা থেকে ব্লিডিং হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এটা সাধারণত যদি এটা সবচেয়ে আর্লি ডায়াগনোসিস এবং ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হবে, কারণ কি এই যে প্রফিউজ ব্লিডিং হয়ে পেশেন্ট কিন্তু শকে চলে যেতে পারে। হ্যাঁ, সুতরাং আমাদেরকে অবশ্যই আর্লি ডায়াগনোসিস করাটা ইজ ইম্পর্টেন্ট। এখন কি কি ডেঞ্জার, কেন মানে সার্ভিক্যাল টিয়ার হলে কি কি কমপ্লিকেশন বা কি কি আমাদের জন্য সাবধান মানে ভয়ের ব্যাপার কেন, সেটা আমরা একটু জানি। সেটা হচ্ছে আর্লি যদি হয়ে থাকে ডিপ সার্ভিক্যাল টিয়ার, এটা সিভিয়ার পোস্টপার্টাম হেমোরেজ করতে, অ্যান্ড পোস্টপার্টাম হেমোরেজের সাথে সাথে আদার কমপ্লিকেশন হতে পারে। আরেকটা কি হতে পারে, সাধারণত এইভাবে সার্ভিক্যাল টিয়ার থাকলে অনেক সময় ভেসেলগুলো ওপেন আপ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ব্রড লিগামেন্ট হেমাটোমা হতে পারে, এবং এটা কিন্তু খুব ডেঞ্জারাস। আর হতে কি পারে এটা, এছাড়াও পেলভিক সেলুলাইটিস হতে পারে, থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে। দিস ইজ দ্য আর্লি কমপ্লিকেশন। আর লেট কমপ্লিকেশন অফ দ্য সার্ভাইকাল টিয়ার হচ্ছে কি একট্রোপিয়ান অ্যান্ড সার্ভাইকাল ইনকম্পিটেন্সি। তার মানে পরবর্তীতে দেখা গেল পেশেন্টের সার্ভাইকাল ইনকম্পিটেন্সি ডেভেলপ করার জন্য বারবার ওরা মিড ট্রাইমেস্টার রিপিটেড মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হিস্ট্রি থেকে সার্ভিক্সকে টাইট করে ধরে রাখার ক্ষমতাটা চলে যায়, সেই কারণে দেখা যায় যে এই ধরনের কমপ্লিকেশন হয়ে থাকে। তা আমাদেরকে কী করতে হবে? ইমিডিয়েট মেজার নিতে হবে। তার মানে আমাদেরকে ডায়াগনোসিস কনফার্ম হওয়ার সাথে সাথে আমাদের ইমিডিয়েটলি পেশেন্টকে তার ব্লিডিংয়ের জন্য এটাকে আমাদেরকে প্যাক দিয়ে আটকে রাখতে হবে, তার পেশেন্টকে অ্যানাস্থেশিয়া দিয়ে প্রপার এক্সপোজ করে ইমিডিয়েটলি আমাদেরকে রিপেয়ার করতে হবে। এবং একই সাথে যদি পেশেন্টের ব্লিডিংয়ে যদি এক্সেসিভ ব্লিডিং হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের যে রিসাসিটেটিভ মেজারগুলো আছে সেগুলো নিতে হবে। তার মানে কি পেশেন্টের ব্লাড স্যাম্পল, অবশ্যই ব্লাড লাগতে হবে, হোয়াইট বোর ক্যানুলা ওপেন করতে হবে, পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, এবং পেশেন্টকে আমাদের এই ক্ষেত্রে অবশ্যই আন্ডার অ্যানাস্থেশিয়া দিয়ে রিপেয়ারটা করতে হবে, এবং পেশেন্টকে প্রপার পজিশনিং গুড সোর্স অফ দ্য লাইট ইন প্রেজেন্স অফ দিস আমরা রিপেয়ারটা করবো। রিপেয়ারটা করতে হবে কিভাবে করব? সাধারণত পেশেন্টকে লিথোট্রপি পজিশনে আমরা রিপেয়ারগুলো করে থাকি, এবং এক্ষেত্রে আমাদেরকে আমাদের দুইটা স্পন্সরিং ফোর্সেস লাগবে। কারণ কি আমরা অ্যান্ট্রোলিপ অফ দ্য সার্ভিসকে একটা দিয়ে ধরবো, পোস্টোলিপ অফ দ্য সার্ভিসকে ধরবো। আমাদের এক্ষেত্রে স্পেকুলাম লাগবে। স্পেকুলাম কেন লাগবে? যাতে সার্ভিস আমরা উপরে থাকছে সে ব্লাডার তাকে সরাবো, এবং দুই সাইডে ভ্যাজানাল ওয়ালের জন্য রিট্রাক্টার লাগবে। তাহলে ভ্যাজানাল ওয়ালকে দুই সাইডে রিট্রাক্টার দিয়ে করাবো, ব্লাডারটাকে ছড়াবো, এবং স্পন্সরিং ফোর্সেস দুইটা নিয়ে আমরা অ্যান্ট্রোলিপ অ্যান্ড পোস্টোলিপ অফ সার্ভিসকে আমরা আইডেন্টিফাই করবো, এবং সেই দুইটা লিপকে আমরা ধরে
সার্ভিক্সটাকে আমরা একটু ট্র্যাকশন একটু নিচের দিকে টানবো, বাট খুব জোরে করা যাবে না, কারণ সফট সার্ভিক্স থাকলে আমাদের সার্ভিক্যাল যদি বেশি জোরে আমরা স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ দিয়ে টানি তাহলে সার্ভিক্যাল টিয়ার আরও বেশি এক্সটেন্ড হতে পারে, অথবা সার্ভিক্সে দেখা গেল লিপিড ছিঁড়ে চলে আসলো। সো কী করতে হবে, আমার সাথে আমার যে অ্যাসিস্ট্যান্ট থাকবে সে পিউবিক সিম্ফাইসিসের উপরে ওখানে ডাউনওয়ার্ড প্রেশার দেবে ইউট্রাসকে, যাতে ভিজিবল হয় সার্ভাইকাল টিয়ারটা। এবং আমাদেরকে এই ক্ষেত্রে সার্ভাইকাল টিয়ারটা আমরা কীভাবে রিপেয়ার করবো, 10 ক্যাটগার্ড দিয়ে ভার্টিক্যাল ম্যাট্রেস সুচার দিয়ে আমরা সার্ভাইকাল টিয়ারটাকে একদম পুরো উপরে অ্যাপেক্স থেকে শুরু করে পুরো লেন্থে আমরা ভার্টিক্যাল ম্যাট্রেস সুচার দিয়ে করে আমরা সার্ভাইকাল টিয়ারটা রিপেয়ার করবো। এবং তারপরে যদি প্রয়োজনে এক্ষেত্রেও আমরা কিন্তু রোল ব্যান্ড গজ অথবা একটা প্যাক এটা আমরা দিয়ে আসতে পারি 24 ঘন্টার জন্য। এবং অবশ্যই পেশেন্টকে ক্যাথেটারাইজ তো করতেই হবে, যে কোনো মাথায় রাখতে হবে কোনো পেশেন্টের যদি পিপিএইচ হয় সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেহেতু ব্লাড লসের সাথে ইউরিন আউটপুটের অ্যাসেসমেন্ট করতে হবে, সুতরাং আমাদের শকের ম্যানেজমেন্টের যে স্টেপসগুলো সেগুলো করতে হবে। তার মানে রিসাসিটেশন মেজারমেন্টের জন্য অবশ্যই আইভি ক্যানুলা, হোয়াইট বোর্ড ক্যানুলা করতে হবে, বাই চ্যানেল বা ট্রাই চ্যানেল অথবা 2 হাতে ক্যানুলা ওপেন করতে হবে, পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, ফ্লুইড যাবে, ক্যাথেটার করতে হবে, কারণ ক্যাথেটার দিয়ে আমরা ইউরিনারি আউটপুট মেজারমেন্ট করবো। সুতরাং এই সার্ভাইকাল টিয়ার যারা সেটাও তার ব্যতিক্রম নয়, সেক্ষেত্রে অবশ্যই ক্যাথেটার থাকবে, আমরা ভেজালার প্যাকও দিয়ে আসতে পারি এবং সার্ভাইকাল টিয়ারটা আমরা ইমিডিয়েটলি রিপেয়ার করে দিব। তাহলে এটা গেল আমাদের সার্ভাইকাল ট্রমা, এবং সার্ভাইকাল ট্রমা হলে বা টিয়ার হলে কি করবো সেটা বললাম। এবার আসি আমরা পেলভিক হেমাটোমা। তাহলে আমরা নিচ থেকে আস্তে আস্তে আমরা কি প্রথমে আমি কি বলেছিলাম, ভালভা বলেছিলাম, দেন আমি বললাম ভেজাইনা, দেন সার্ভিক্স, এখন আসি আমরা পেলভিক হেমাটোমা। পেলভিক হেমাটোমা কি, এটাও কিন্তু খুব ডেঞ্জারাস একটা জিনিস। Pelvic hematoma হচ্ছে collection of the blood anywhere in the area between the pelvic peritoneum and the perineal skin. It is the pelvic hematoma. তার মানে ব্লাড যদি জমা হয়ে থাকে পেলভিক পেরিটোনিয়াম এবং পেরিনিয়াল স্কিনের এই মাঝখানের এই জায়গাটা, যেটা কিন্তু এক্সটার্নালি ভিজিবল, অনেক সময় বোঝা যায় যে যেটা দেয়ার ইজ আ বালজিং, একটু ব্লুইশ হিউ কালার একটা দিচ্ছে, এক্সট্রিম পেইন টেন্ডারনেস থাকছে, এবং পেশেন্টকে ফিচার অফ শক এই সিমটমগুলো সে নিয়ে আসবে যে তার পেশেন্টের ফলোয়িং ডেলিভারি কি হচ্ছে, পেশেন্ট পেরিনিয়ামটা ফুলে যাচ্ছে, তারপর ওই জায়গাটা কালারটা কেমন হিউ, মানে একটা ব্লুইশ একটা কালার, রক্ত জমে গেলে একটা ব্লাইন্ড, একটা ভিতরে একটা ব্লাইন্ড স্পেসের মধ্যে একটা ব্লাড জমা হচ্ছে, সাথে পেশেন্টের ফিচার অফ শক যেগুলো সেগুলো থাকবে, তার মানে লো ভলিউম পালস থাকতেছে, ট্যাকিকার্ডিয়া থাকছে, পেশেন্টকে সোয়েটিং থাকবে, বিপি কমে যেতে থাকবে, মানে শকের সব ফিচারগুলো এই ধরনের পেশেন্ট থাকবে, এবং এক্সট্রিম টেন্ডারনেস থাকবে ওই লোকাল এরিয়াতে, এবং ফুলে আসে সাধারণত। তো এটা হলো পেলভিক হেমাটোমা। এখন অ্যানাটমিক্যালি পেলভিক হেমাটোমা আবার 2 রকম হতে পারে, একটা হলো ইনফ্রালেভেটার হেমাটোমা অ্যান্ড সুপ্রালেভেটার হেমাটোমা। লেভেটার এনাই মাসেলটার উপরে সুপ্রালেভেটার হেমাটোমা, এবং তার নিচেটাকে বলা হচ্ছে ইনফ্রালেভেটার হেমাটোমা। অ্যান্ড দ্য কমন ওয়ান ইজ দ্য ভালভাল হেমাটোমা। ভালভাল হেমাটোমাটাই হলো সবচেয়ে কমন, বাট এই পেলভিক হেমাটোমার মধ্যে ভালভাল হেমাটোমাটা হলো কমন, যেটা এক্সটার্নালি ভালভাটা বোঝা যায় যে ভালভাটা ফুলে বালজ হয়ে আছে, এবং এটা সাধারণত কমন হচ্ছে ভালভাল হেমাটোমা। এখন পেলভিক হেমাটোমা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি কারণে পেলভিক হেমাটোমা হয়ে থাকে, এখন অ্যানাটমিক্যাল ভ্যারাইটি অনুযায়ী কিন্তু কজের ভ্যারিয়েশন আছে। যেমন যদি ইনফ্রালেভেটার হেমাটোমা হয়ে থাকে, এটার কারণ হচ্ছে ইমপ্রপার হেমোস্টেসিস। তার মানে কি হলো, আমরা ডেলিভারি হওয়ার পরে ওখানে যে ভেসেল যেগুলো, যেমন সাপোজ একটা সার্ভাইকাল টিয়ার ছিল, আমরা সার্ভাইকাল টিয়ারটা রিপেয়ার করলাম কিন্তু একটা ভেসেল ওপেন রয়ে গেল, আমরা প্রপার হেমোস্টেসিস করতে পারলাম না, তখন ওখান থেকে করে গিয়ে ইমপ্রপার হেমোস্টেসিসের জন্য তখন কিন্তু পেলভিক হেমাটোমা হতে পারে। অথবা ফেলিয়ার টু অবলিটারেট দ্য ডেড স্পেস। আমাদের এখানে দেখা গেল যে আমাদের এই যে এপিসিওটমি দিলাম, এপিসিওটমি দেওয়ার পর এখানে যে ডেড স্পেসগুলো, দ্য ভেজান পেরিনিয়াম মাসেলগুলো যে সেলাই যে দিয়ে আসবো, সেইখানে আমরা ঠিক প্রপারলি সেই ডেড স্পেসটাকে অবলিটারেট করতে পারলাম না, ওখানে ব্লাড জমা হচ্ছে, ভেসেলগুলো ওপেন আছে, সেখান থেকে গিয়ে হতে পারে যে পেলভিক হেমাটোমা। অথবা হতে পারে রাপচার অফ দ্য প্যারাভেজানাল ভেনাস প্লেক্সাস। প্রেগনেন্সিতে কি হচ্ছে, ভেনাস প্লেক্সাসগুলো টর্সাস হয়ে থাকতেছে, সো কোনো কারণে যদি এই ডেলিভারি হতে গিয়ে সাপোজ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হলো, অথবা ডিস্ট্রাকটিভ অপারেশন হলো, অথবা অবস্ট্রাক্টেড লেবার, অথবা ভেজানাল ডেলিভারি করতে গিয়ে দেখা গেল যে প্রেসিপিটেড লেবার, এগুলোতে গিয়ে রাপচার অফ দ্য প্যারাভেজানাল ভেনাস প্লেক্সাস, এটাও যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু ইনফ্লেভেটার হেমাটোমা হবে। এবং সেই হেমাটোমাগুলো, এটা কি আমি প্রথমে বললাম যেটা, যে সিমটমগুলো কি হবে, দেয়ার ইজ পারসিস্টেন্ট সিভিয়ার পেইন অন দ্য পেরিনিয়াল রিজন, পেরিনিয়াম রিজনে পারসিস্টেন্ট অ্যান্ড সিভিয়ার পেইন, সাংঘাতিক পেইনের কমপ্লেইন করবে পেশেন্ট, অ্যান্ড দেয়ার মে বি রেক্টাল টেনেসমাস অর বিয়ারিং ডাউন ইফুট
when extension occur in the ischiorectal fossa. তার মানে কি পেরিনিয়াম এখানে পিছনে কিন্তু ইস্কিওরেক্টাল ফসা, তো যখন এখান থেকে ব্লাড আস্তে আস্তে ইস্কিওরেক্টাল ফসার দিকে তখন পেশেন্ট একটা সেন্সেশন হবে যে টেনেসমাস, যে বারবার বাউল মুভ করার মতো একটা টেন্ডেন্সি এরকম হবে, রেক্টাল টেনেসমাস এবং বিয়ারিং ডাউন ইফোর্ট হবে, যেটা হয়ে থাকে সাধারণত দেখা যায় যে ডেলিভারির সময় যখন সার্ভিক্স ভেজানার মধ্যে বাচ্চা মাথা চলে আসে তখন কিন্তু বিয়ারিং ডাউনে যখন করে তখন কিন্তু এই ফিলিংসটা হয়ে থাকে যে একটা বিয়ারিং ডাউন ইফোর্ট। তো এই ক্ষেত্রে দেখা যাবে আফটার ডেলিভারি ওই জায়গাটা যেমন ফুলে গিয়েছে, পেইন বলছে, এবং সাথে দেয়ার মে বি রেক্টাল টেনেসমাস or bearing down effort when extension occur in the ischiorectal fossa, এটা হবে। এবং সাইন আমরা কি দেখবো, আমরা যদি পেশেন্টকে আমরা দেখি তাহলে আমি যেটা বললাম দেয়ার ইজ ভেরিয়েবল ডিগ্রি অফ দ্য শক, পেশেন্টের শকের নানা রকম ফিচার সে দিয়ে দেখাবে। এবং লোকাল এক্সামিনেশনে আমরা দেখবো দেয়ার ইজ এ টেন্স সোয়েলিং অ্যাট দ্য ভালভা, এবং এক্সট্রিম টেন্স, এবং ওখানে হাত দিলে মানে এক্সট্রিম টেন্ডারনেস এবং কালারও বোঝা যায় যে কী ধরনের কালার এটা হবে। তো আমাদের ট্রিটমেন্ট কী হবে, যদি স্মল হেমাটোমা থাকে তাহলে আমরা সেক্ষেত্রে স্মল হেমাটোমা হলে কনজারভেটিভলি আমরা জাস্ট কোল্ড কম্প্রেশন দিয়ে সেই হেমাটোমাটাকে আমরা ম্যানেজ করতে পারি। বাট ইফ দেয়ার ইজ লার্জ হেমাটোমা দেন আমাদেরকে অবশ্যই জেনারেল অ্যানেস্থেশিয়াতে আন্ডারে আমাদেরকে পেশেন্টকে আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া এক্সপ্লোর করতে হবে, এবং এক্সপ্লোর করে সে জায়গা থেকে ব্লাডটাকে আমাদেরকে বের করে প্রপার হেমোস্টেসিস অ্যাচিভ করতে হবে। তাহলে লার্জ হেমাটোমা শুড বি এক্সপ্লোর্ড ইন দ্য থিয়েটার আন্ডার দ্য জেনারেল অ্যানেস্থেশিয়া and the blood clots are to be scooped out and the bleeding point are to be secured. তার মানে আমাদেরকে হেমোস্টেসিস অ্যাচিভ করতে হবে, যে এরিয়াতে ব্লাডগুলো জমেছে সেখান থেকে আমরা ক্লটগুলোকে স্কুপ আউট করে বের করে নিব। ভেসেল যদি কোনোটা ওপেন থাকে তাহলে আমরা সেই ভেসেলগুলোকে আমরা টাই করে নিব, অথবা আমরা ব্লাইন্ডলি সেই জায়গাটা অনেকগুলো সেলাই করে দিয়ে দিতে পারি প্রপার হেমোস্টেসিসের জন্য। এবং ডেড স্পেস ইজ টু বি অবলিটারেটেড, কোনো রকম ডেড স্পেস রেখে আসে যাবে না যেখানে ব্লাড জমা হতে পারে। এবং এ ফলিস ক্যাথেটার শুড বি ইনসার্টেড, এটা অবশ্যই একটা মাস্ট যে ফলিস ক্যাথেটার দিতেই হবে। যে কোনো শক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি বারবার বলছি যে ফলিস ক্যাথেটার দিতেই হবে, পেশেন্টকে ফলিস ক্যাথেটার না দিলে হবে না। এবং আমরা পেশেন্টকে এই করার পর দেন আমরা প্রপারলি হেমোস্টেসিস অ্যাচিভ করে পেশেন্টকে আমরা এখানে ভেজানাল প্যাড দিয়ে তারপরে তাকে আমরা পেশেন্টকে, এবং পেশেন্টকে অবশ্যই অবজার্ভ করতে হবে। পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টও খুব ইম্পর্টেন্ট এই সমস্ত ক্ষেত্রে, যাতে ফার্দার এই জায়গা থেকে কোনো ব্লিডিং হচ্ছে কিনা বা কিছু পেশেন্টেরকে আমরা অবশ্যই পেশেন্টকে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা প্রপারলি করতে হয়ে থাকবে। এটা গেল ইনফ্রালেভোটার হেমাটোমার ক্ষেত্রে। এখন আসি যদি সুপ্রালেভোটার হেমাটোমা হয়ে থাকে, তার মানে কি লেভোটার মাসেলের উপরে, এই ধরনের ক্ষেত্রে সাধারণত কখন কেন হয়ে থাকে, এটা এক্সটেনশন অফ দ্য সার্ভাইকাল ল্যাসোরেশন, সার্ভাইকাল যে টিয়ার যদি থাকে, সার্ভাইকাল ল্যাসোরেশন যদি থাকে, সেটা যদি এক্সটেন্ড হয়ে থাকে একদম সার্ভিক্স থেকে শুরু করে ইউটেরাসের লোয়ার সেগমেন্ট ওইভাবে যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সুপ্রালেভোটার হেমাটোমা হতে পারে। লোয়ার ইউটেরাস সেগমেন্ট রাপচার যদি হয়ে থাকে অবস্ট্রাক্টেড লেবারের জন্য যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও এটা হতে পারে। বা ডিস্ট্রাকটিভ সার্জারি বা ফোর্সেপ ডেলিভারি, অ্যাটেম্পটেড ব্রিচ ডেলিভারি, এগুলো করতে গিয়ে অনেক সময় লোয়ার ইউটেরাস সেগমেন্ট রাপচার হয়ে থাকে। অ্যান্ড অলসো দ্য স্পন্টেনিয়াস রাপচার অফ দ্য প্যারাভেজানাল ভেনাস প্লেক্সাস, কোনো কারণে এই ডেলিভারির সময় যদি রাপচার অফ দ্য প্যারাভেজানাল ভেনাস প্লেক্সাস হয়ে থাকে, সেক্ষেত্রেও সুপ্রালেভোটার হেমাটোমা হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস কিভাবে করব, অবশ্যই এই পেশেন্টগুলোকেও দেখা যাবে যে শকের ফিচারগুলো নিয়ে আসবে। আনএক্সপ্লেইন শক উইথ ফিচার অফ দ্য ইন্টারনাল হেমোরেজ ফলোইং ডেলিভারি রেজেস দ্য সাসপিশন। তার মানে কি হলো, পেশেন্টকে আমরা ডেলিভারি করছি, বাইরের দিক থেকে আমি কিছুই এরকম বুঝতে পারছি না, বাট পেশেন্টকে একটা পেশেন্ট শকে আসছে, এবং ইন্টারনাল হেমোরেজ হলে যে ধরনের ফিচার হয়ে থাকে, যেমন ট্যাকিকার্ডিয়া হচ্ছে প্রথমে ইনিশিয়ালি, দেন দেখা যাচ্ছে লো ভলিউম পালস হচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হচ্ছে, এই ধরনের ইন্টারনাল হেমোরেজের যে ফিচারগুলো আছে সেম ফিচার নিয়েই কিন্তু সুপ্রালেভোটার হেমাটোমার পেশেন্টগুলো আসবে। এবং আফটার ডেলিভারি ডেলিভারি পরপরই এই ধরনের ফিচার হতে পারে, এবং তখনই আমাদের মাথায় আসতে হবে যে দেয়ার মে বি সামথিং রং, আইদার দেয়ার মে বি ইন্টারনাল হেমোরেজ, অথবা এটা হতে পারে যে দেয়ার মে বি ব্রড লিগামেন্ট হেমাটোমা। এবং সোয়েলিং, দেয়ার উইল বি সোয়েলিং অ্যাবভ দ্য ইনগুইনাল লিগামেন্ট হুইচ পুশিং দ্য ইউট্রাস টু দ্য কন্ট্রোল্যাটারাল সাইড। এবং ইনগুইনাল লিগামেন্টের উপরে যেহেতু এখানে সোয়েলিং হবে, তো ওই সোয়েলিংটা মানে ইউট্রাসটাকে এক সাইডে সরিয়ে দিবে, সাধারণত কন্ট্রোল্যাটারাল সাইডে সরিয়ে দেয়। তো আমরা পেশেন্টকে এটা দেখে আমরা বুঝবো যে দেয়ার মে বি ইন্টারনাল হেমোরেজ, ওপেন না করলে অবশ্য বোঝা যাবে না, কিন্তু আমাদের অবশ্যই সাসপিশন আসবে যে ইন্টারনাল হেমোরেজ, দেয়ার ইজ ইন্টারনাল হেমোরেজ। সো এবং ভ্যাজানাল যদি আমরা এক্সামিনেশন করি তাহলে দেখা যাবে যে occlusion of the vaginal canal by bulge, অথবা বগি সুইলিং ফেল্ট থ্রু দ্য ফর্নিক্স, অথবা আমরা যদি পিভি করি সার্ভিক্সের ভেজানের মধ্যে হাত দিয়ে দেখা যায় সার্ভিক্স এই কি বলে ফর্নিক্সের কাছে, ওখানে দেখা যাবে যে হাত দিলে একটা বগি ফিলিংস হবে, যে ওখানে যে একটা কিছু বাল্জ হয়ে একটা কিছু আছে সেটা বোঝা যাবে। এবং রেক্টাল এক্সামিনেশন যদি করি সেই বগি মাসই পাবো,
এবং আলট্রাসোনোগ্রাফিগুলি আমরা এটাকে কনফার্ম হতে পারি। তাহলে এইভাবে আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি। এখন ইফ আমরা ডায়াগনোসিস করতে পারলাম, দেন আমাদেরকে অবশ্যই প্রপারলি ম্যানেজ করতে হবে। ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে? ফার্স্টেই আমি যেটা বলেছি যে এই ধরনের পেশেন্টগুলো যেহেতু আনএক্সপ্লেইনড শকের ফিচার নিয়ে আসে, সেটা ফার্স্টেই ম্যানেজমেন্ট অফ দ্য শক করতে হবে। পেশেন্টকে ইমিডিয়েটলি ওটিতে নিতে হবে, ল্যাপারোটমি করতে হবে। ল্যাপারোটমি করে ওপেন করে আমাদেরকে দেখতে হবে যেখানে ব্লিডিংটা কোথা থেকে হচ্ছে, যে এইটা আইডেন্টিফাই করতে হবে। এবং আমরা যখনই ওপেন করলে আমরা তখনই চোখে পড়বে যে দের ইজ এ ব্রড লিগামেন্ট হেমাটোমা। তখন আমরা কি করবো? অ্যান্ট্রোলিপ অফ দ্য ব্রড লিগামেন্ট যেটা, সেটাকে ধরে সেপারেট করবো ইনসিশন দিয়ে, করে ভিতর থেকে ক্লটেড ব্লাডটাকে স্কুপড করে আমরা বের করে নিয়ে আসবো এবং র্যান্ডমলি ব্লাইন্ড সুচার দিব টু প্রিভেন্ট দ্য না, আমরা ওখানে তখন আমরা অবশ্যই এক্ষেত্রে ক্যাথেটার করবো এবং ইউরেটারটাকে আইডেন্টিফাই করা উচিত। আমরা ব্লাইন্ড সুচার দিব না, কারণ আমরা যদি এভাবে ব্লাইন্ড সুচার দিতে গেলে ওখানে তো ইউরেটার কাছে আছে, ইনভলভমেন্ট আছে। সো অনেক সময় দেখা যায় যে ইউরেটার আমাদের বাড়িটার মধ্যে চলে আসতে পারে। যদি ভালো হয় যে আমরা যদি ইউরেটারি স্টেন করে ইউরেটারকে আইডেন্টিফাই করতে পারি, সেটা ভালো কথা। না হলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ব্রড লিগামেন্টের পেরিটোনিয়ামকে সেপারেট করে ওখান থেকে ব্লাডগুলোকে আমরা স্কুপ আউট করে নিয়ে আসবো এবং আমরা ওই জায়গা থেকে ভেসেলগুলো কোথায় কোনো ওপেন ভেসেল থাকলে সেখানে আমরা বাইট দেবো এবং আমরা দেখে দেখে ওখানে সুচার দিয়ে আমরা ওখানে ক্লটটাকে ব্লক করব। এবং যদি তারপরও ব্লিডিং কন্ট্রোল না হয়, আমাদেরকে অ্যান্টিডিভিশন অফ দ্য ইন্টারনাল ইলিয়াক আর্টারি, যেমন আমরা পিপিএইচে ম্যানেজে করি সেরকমভাবে অ্যান্টিডিভিশন অফ দ্য ইন্টারনাল ইলিয়াক আর্টারিটিকে আমরা টাই করে আসতে পারি। এবং আমরা অবশ্যই এই ধরনের পেশেন্টকে আমরা তারপরে কি করব? আমরা ড্রেন টিউব দিয়ে আসবো। পেশেন্টকে প্রপারলি পোস্ট অপারেটিভ ম্যানেজ করতে হবে, কারণ এবং ড্রেন টিউবের কালেকশন সেটার করে পেশেন্টের হিমোগ্লোবিন থেকে সেই অনুযায়ী আমাদেরকে ব্লাড ট্রান্সফিউশন এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট করতে হবে। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা মোস্ট কমন কজ অফ দ্য বার্থ ক্যানাল ইঞ্জুরি, সেটা কি হচ্ছে? রাপচার ইউটারাস। এটা কিন্তু খুবই কমন একটা। রাপচার ইউটারাস কখন বলা হয়ে থাকে? আমরা জানি এজ অফ ভায়াবিলিটি অফ দ্য প্রেগনেন্সি ইজ 28 উইকস। সো 28 উইক্সের পরে যদি ইউটারাসের অল লেয়ারগুলো যদি ডিসরাপশন হয়ে যায়, সেটাকে আমরা বলি রাপচার ইউটারাস। তাহলে ইফ উই ডিফাইন রাপচার ইউটারাস, then it will be disruption in the continuity of all the uterine layer. It includes endometrium, myometrium, and the serosa. At any time beyond 28 weeks of the pregnancy is called the ruptured uterus. তার মানে 28 উইক্সের পরে যদি ইউট্রাসের সবগুলো লেয়ারে যদি রাপচার হয়ে ডিসকন্টিনিউটি হয়, সেটাকে আমরা রাপচার ইউট্রাস বলি। অথবা সামটাইমস কি হয়ে থাকে? পারফোরেশন হয়ে থাকে। আমরা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়েও পারফোরেশন করতে পারি। আর একটা হতে পারে রাপচার অফ এ রুডিমেন্টারি প্রেগনেন্ট হর্ন। কোনো হর্নে রুডিমেন্টারি মানে তার কনজেনিটালি তার বাইকর্নেট ইউট্রাস ছিল, অথবা একটা হর্ন ছিল ইউট্রাস, ইউনিকর্নেট ইউট্রাস, ওখানে কোনো রুডিমেন্টারি হর্নে একটা প্রেগনেন্সি হলো, তখনও কিন্তু রাপচার ইউট্রাস হতে পারে, কারণ ওই জায়গাগুলোতে এক্সটেন্ড করতে পারে না, এই জন্য রাপচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড ইফ উই কনসিডার দ্য ইনসিডেন্স অফ রাপচার ইউট্রাস, ইট উইল বি 1 in 200 to 1 in 2000 to 1 in 200 ডেলিভারি। তার মানে 200 জনের মধ্যে একজন অথবা 2000 জনের মধ্যে থেকে শুরু করে 2000 জনের মধ্যে একজন। তার মানে কি ভালোই কমন আমাদের রাপচার ইউট্রাস। এবং ইদানিংকালে যদি বলা হয়ে থাকে রাপচার ইউট্রাস, কিন্তু আগে দেখা যেত যেটা অবস্ট্রাক্টেড ডেলিভারির জন্য রাপচার ইউট্রাসটা বেশি হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, প্রিভিয়াস সিজারিয়ান সেকশনের স্কারে বা মায়োমেক্টমি স্কারে অতটা হয় না, প্রিভিয়াস স্কারের রাপচারটা বেশি হচ্ছে। এবং লাস্ট কয়েক ডিকেড থেকে দেখা যাচ্ছে যে রাপচার ইউট্রাসে এটা ইনসিডেন্সটা স্ট্যাটিকই রয়ে গিয়েছে। যে আগে হতো অবস্ট্রাক্টেড লেবারের জন্য রাপচার ইউট্রাস হতো, এখন দেখা যাচ্ছে কিসের জন্য হচ্ছে? প্রিভিয়াস সিজারিয়ান সেকশন, কারণ এখন সিজারের হারটা বেড়ে গিয়েছে, তো প্রিভিয়াস সিজারের যে স্কারটা সেই জায়গায় রাপচার হতে পারে। তাহলে স্কার রাপচার ফলোইং ইনক্রিজ ইনসিডেন্স অফ দ্য সিজারিয়ান সেকশন ইজ কমন ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস। এখন আসে আমরা ইটিওলজি, কি কি কারণে রাপচার ইউট্রাস হতে পারে? স্পন্টেনিয়াসলি রাপচার হতে পারে, যে হঠাৎ করে কোনো ওরকমভাবে কারণে স্পন্টেনিয়াসলি রাপচার হতে পারে। অথবা কি হতে পারে? স্কার রাপচার হতে পারে, যেটা হচ্ছে স্পন্টেনিয়াস রাপচারটা আগে বেশি হতো, এখন একটু কম হচ্ছে। এখন বেশি কোনটা হচ্ছে? স্কার রাপচার হচ্ছে। আর একটা হতে পারে আয়াট্রোজেনিক অর ট্রমাটিক, কিছু আমরা ড্রাগস দিচ্ছি বা কোনো প্রসেস করতে গিয়ে ইনস্ট্রুমেন্ট থেকে ট্রমাটিক্যালি ইউট্রাইন রাপচার হলো। তাহলে আমরা 3টা ভাগে ব্রড স্পেকট্রাম ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে স্পন্টেনিয়াস রাপচার, স্কার রাপচার অ্যান্ড আয়াট্রোজেনিক আর ট্রমাটিক রাপচার। এখন স্পন্টেনিয়াস রাপচারটা আবার এটা যদি আমরা কজ বলি, তাহলে এটা আবার 2 সময় হতে পারে। একটা ডিউরিং প্রেগনেন্সি স্পন্টেনিয়াস রাপচার হতে পারে, ডিউরিং লেবার স্পন্টেনিয়াস রাপচার হতে পারে। তারপরে স্কার রাপচারও তাই, ডিউরিং প্রেগনেন্সি স্কার রাপচার হতে পারে, ডিউরিং লেবারে হতে পারে, এবং আয়াট্রোজেনিকটাও তাই হতে পারে, যে ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড ডিউরিং লেবার। ডিউরিং লেবার রাপচারটা কিন্তু মোস্ট কমন রাদার দেন ডিউরিং প্রেগনেন্সি। এখন আমরা আসি যে কজের মধ্যে স্পন্টেনিয়াস রাপচার ডিউরিং প্রেগনেন্সি কি কি কজ।
ইটস রেয়ার, যেটা আমি প্রথমে বললাম যে স্পন্টেনিয়াস রাপচার ডিউরিং প্রেগনেন্সি ইজ রেয়ার, স্পন্টেনিয়াস রাপচার ডিউরিং লেবার বরং কমন। তাহলে রেয়ার হলো কি কি কারণে সেটা হয় সেটা আমরা জানি। সাধারণত প্রিভিয়াস ড্যামেজ টু দ্য ইউট্রাইন ওয়াল অ্যান্ড ডাইলেটেশন ইন কিউরেটাস অর ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্লাসেন্টা, তার মানে ইউট্রাস ওয়াল প্রিভিয়াসলি যদি কোনো কারণে ড্যামেজ হয়ে থাকে সেই ক্ষেত্রে, অথবা প্রিভিয়াস ডিএনসি অপারেশন হয়েছে, অথবা এমআর হয়েছে, অথবা ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্লাসেন্টা এটা হয়েছে, এ ধরনের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ডিউরিং প্রেগনেন্সি রাপচার হতে পারে। অথবা গ্র্যান্ড মাল্টিপেরা, মহিলার 8টা-10টা বাচ্চা আছে, এখন 11th গ্র্যাভিডাতে এসে গিয়ে তার রাপচার হতেই পারে। কেন হবে? এই যে কন্টিনিউয়াস ইউট্রাসটা তার ডেলিভারি হতে হতে ইউট্রাসের মধ্যে ফাইব্রোসিস হয়ে গিয়েছে এবং ইউট্রাসের মাসেল লেয়ারগুলো থিনিং হয়ে গেছে, তখন কি হচ্ছে, যদি গ্র্যান্ড মাল্টিপ্যারা যেগুলো, সেক্ষেত্রে তখন দেখা যায় যে ইউট্রাইনের রাপচারটা প্রেগনেন্সিতে এটা হতে পারে। আরেকটা, যদি ইউট্রাসের মধ্যে কোনো কনজেনিটাল ম্যালফরমেশন থাকে, যেমন ইউট্রাসের মধ্যে এটা বাইকর্নুয়েট ইউট্রাস যদি হয়ে থাকে, ইউনিকর্নুয়েট ইউট্রাস হয়ে থাকে, ইউট্রাসের মধ্যে যদি কোনো সেপ্টাম থাকে, এগুলো ক্ষেত্রে কিন্তু বেবি স্পেস পাচ্ছে না বড় হওয়ার জন্য, তখন কিন্তু এই ক্ষেত্রে কনজেনিটাল ম্যালফরমেশন ইউট্রাসের ক্ষেত্রে স্টোনের রাপচার হতে পারে। আরেকটা হচ্ছে কোভেলার ইউট্রাস। কোভেলার ইউট্রাস কি? এটা হচ্ছে গিয়ে যদি অ্যাব্রাপশিও প্ল্যাসেন্টা থাকে, অ্যাব্রাপশিও প্ল্যাসেন্টা থাকলে কি হচ্ছে, ইউট্রাসটা বড়, বগির একটা বিশাল, মানে ইউট্রাসটা বড় হয়ে যায়, ইউট্রাসটা মাসেলের মধ্যে মধ্যে ব্লাড জমা হয়ে থাকে, ইউট্রাসটা সফট হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু এই কোভেলার ইউট্রাসের ক্ষেত্রে ডিউরিং প্রেগনেন্সিতে রাপচার হতে পারে। আর একটা হতে পারে ইউজুয়ালি ডিউরিং এই প্রেগনেন্সিতে যেই রাপচারগুলো যেগুলো হয়ে থাকে, সেই রাপচারগুলো সাধারণত কমপ্লিট রাপচার হয়ে থাকে, তার মানে পুরো সবকটা লেয়ার নিয়ে রাপচার হয়ে থাকে, ইউজুয়ালি ভল্টে রাপচার হয়ে থাকে। তার মানে আমাদের এটা মনে রাখতে হবে, কোনো রাপচার যদি কমপ্লিট রাপচার হয়, ভল্টে রাপচার হয়ে থাকে এবং ডিউরিং প্রেগনেন্সি হয়ে থাকে, সেগুলো হলো স্পন্টেনিয়াস রাপচার। তাহলে সাধারণত স্পন্টেনিয়াস রাপচারটা ডিউরিং প্রেগনেন্সিতে হলে কোথাও হয়ে থাকে, ভল্টে হয়ে থাকে এবং কমপ্লিট রাপচার হয়ে থাকে। ইট ইনভলভস দ্য আপার সেগমেন্ট এবং সাধারণত ল্যাটার মান্থ অফ দ্য প্রেগনেন্সিতে গিয়ে এই রাপচারগুলো হয়ে থাকে। তাহলে স্পন্টেনিয়াস রাপচার ডিউরিং প্রেগনেন্সি ইউজুয়ালি সাইট কোথায় হয়ে থাকে, সাধারণত আপার সেগমেন্টে হয়ে থাকে, ভল্টের কাছে, ইউজুয়ালি ইট ইজ কমপ্লিট এবং ইউজুয়ালি ইন দ্য লেটার মান্থ অফ দ্য প্রেগনেন্সি, মানে একদম টার্মের কাছাকাছি গিয়ে এই ধরনের রাপচার হতে পারে। এখন আসি আমরা স্পন্টেনিয়াস রাপচারটা লেবারে কখন হতে পারে। লেবারে কখন হতে পারে? অবস্ট্রাকটিভ রাপচার, এন্ড অফ অ্যান অবস্ট্রাক্টেড লেবার। তার মানে একটা প্রেগনেন্সি, একটা ডেলিভারি যদি অবস্ট্রাক্টেড ডেলিভারি, অনেকক্ষণ ধরে মাথা আটকানো আছে, বেবি তার সেফালোপেলভিক ডিসপ্রপোর্শনেট আছে, অথবা ব্রিজ হতে পারে, অথবা ট্রান্সভার্স মেল প্রেজেন্টেশনের জন্য একটা অবস্ট্রাক্টেড ডেলিভারি লেবার হচ্ছে, সেই ক্ষেত্রে অবস্ট্রাকটিভ রাপচার হতে পারে। আর একটা নন অবস্ট্রাকটিভ টাইপ অফ রাপচার ডিউরিং লেবার, সেটা কি হতে পারে, সেটা হয় গ্র্যান্ড মাল্টিপ্যারার ক্ষেত্রে, যেটা আর্লি লেবারেই দেখা যাচ্ছে তার রাপচার হয়ে যাচ্ছে, তার যেহেতু গ্র্যান্ড মাল্টিপ্যারা, তার ফাইব্রোসিসের জন্য ইউট্রাসের মাসেলগুলো থিনিং হচ্ছে এবং ইজিলি রাপচার হয়ে যেতে পারে। আর সাধারণত ডিউরিং লেবার যে রাপচারগুলো, এটা ইনভলভ করে ফান্ডাল এরিয়া অ্যান্ড ইট ইজ অলসো কমপ্লিট। তাহলে আমি যেটা বললাম, যেটা যে ডিউরিং প্রেগনেন্সিতে যে স্পন্টেনিয়াস রাপচার, সেটাও কমপ্লিট হয়ে থাকে এবং ইট ইনভলভস দ্য আপার সেগমেন্ট। আর ডিউরিং লেবারে যেই স্পন্টেনিয়াস রাপচার হয়ে থাকে, সেটা সাধারণত আর্লি লেবারে হয়ে যায় এবং এটা ফান্ডাল এরিয়াতে, এবং এটাও কমপ্লিটলি রাপচার মধ্যে অল লেয়ারকে ইনভলভ করে। এবার আসি আমরা স্কার রাপচারটা। স্কার রাপচারটা হচ্ছে প্রিভিয়াস কোনো একটা সার্জারি হয়েছে, হতে পারে সেটা মায়োমেক্টমি, হতে পারে সেটা হিস্টেরোটমি, হতে পারে সেটা প্রিভিয়াস সিজারিয়ান স্কার। হ্যাঁ, এই সমস্ত যে স্কার, আগে একটা অপারেশন হলে সেই স্কারটা যে রাপচার হয় যদি, সেটা হলো স্কার রাপচার টাইপ অফ হচ্ছে ইউট্রাইন রাপচার। এবং দ্য ইনসিডেন্স অফ দ্য লোয়ার সেগমেন্ট স্কার রাপচার ইজ অ্যাবাউট 1 to 2%। কিন্তু ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে আমরা এখন কি দিই, লোয়ার ইউট্রাইন সিজারিয়ান সেকশন করে আমরা করি, তার মানে ফেনিস্টাইল ইনসিশন আমরা দিই, আমরা পিভিক সিম্ফাসিস উপরে একটা পিভিক সিম্ফাসিসের সাথে প্যারালালি একটা ইনসিশন দিয়ে আমরা এখন সিজার করি। কিন্তু আগের যে সিজারগুলো করা হতো ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন, সেটা ভার্টিক্যাল ইনসিশন দেওয়া হতো। ভার্টিক্যাল সিজারিয়ান সেকশনগুলোর ক্ষেত্রে কিন্তু স্কার রাপচারের চান্সটা বেশি রাদার দ্যান ফেনিস্টাইল ইনসিশন বা লোয়ার ইউট্রাইন সিজারিয়ান সেকশন, সেটাতে স্কার রাপচার ইনসিডেন্সটা কম, সেটা কত 1 to 2%। আর ক্লাসিক্যাল এই 1 to 2% থেকে 5 to 10 টাইমস মোর, তাহলে এটা অনেক হায়ার রেট অফ স্কার রাপচার। এবং ইউট্রাইন স্কার, আরেকটা স্কার রাপচার হতে পারে যেটা বললাম হিস্টেরোটমি বলা হয়ে থাকে, যদি 28 উইক্সের আগে যদি কখনো আমাদের ইউট্রাসটাকে কেটে
ফিটাস আউট করতে হয়ে থাকে, যেমন কনজেনিটাল অ্যানোমালি এমন আছে যে হচ্ছে না, অ্যানাহাইড্রামনিয়াস বেবি, অ্যানেনকেফালি কোনোভাবে নিচ দিয়ে হলো না, তখন যদি আমাদেরকে ইউট্রাসটাকে কেটে, এটাকে কিন্তু আমরা সিজারিয়ান সেকশন বলি, এটাকে আমরা বলি হিস্টেরোটমি বিফোর 28 উইকস, ওরকম ক্ষেত্রে হলে, অথবা সেটাকে বলা হয় হিস্টেরেটমি। তখন এখন যদি প্রিভিয়াস এরকম হিস্টেরেটমি ইতিহাস থাকে, সেই স্কার যদি রাপচারও হতে পারে। তাহলে আয়দার আমি যেটা বললাম যে মায়োমেক্টমি স্কার কিন্তু খুব কম হয়ে থাকে, কারণ মায়োমা যেহেতু হয়ে থাকে তখন ইউট্রাসটা গ্র্যাভিড থাকে না, ফলে মায়োমা স্কারটা খুব স্ট্রেন্থেনিং থাকে। সো মায়োমেক্টমি স্কারটা অতটা ইজিলি রাপচার হয় না। হিস্টেরেটমি স্কার এবং প্রিভিয়াস সিজারিয়ান সেকশন স্কার যদি রাপচার হয়ে থাকে, এই স্কার রাপচারগুলো সাধারণত কমন কজ অফ স্কার রাপচার। আচ্ছা, এই গেল আমাদের। এখন স্কার রাপচারটা এটাও ঠিক তাই, ডিউরিং প্রেগনেন্সি স্কার রাপচার হতে পারে, ডিউরিং ডেলিভারি অর ডিউরিং লেবার প্রসেসও স্কার রাপচার হতে পারে। ডিউরিং প্রেগনেন্সিতে কখন হয়ে থাকে? সাধারণত ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন অর হিস্টেরেটমি স্কার ইজ লাইকলি টু গিভ ওয়ে ডিউরিং দ্য ল্যাটার মান্থ অফ দ্য প্রেগনেন্সি। তাহলে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন হিস্টেরেটমি স্কারগুলো সাধারণত প্রেগনেন্সির শেষ টার্মের দিকে গিয়ে ওটার স্কার রাপচার হতে পারে। কেন হয়? কারণ ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন একটা ভার্টিক্যাল, এখানে একটা স্কার, একটা উইকনেসটা আছে ভার্টিক্যালি। এখন যখন ইউট্রাসটা বড় হচ্ছে, ইউট্রাস যখন উপরে হচ্ছে, তখন কিন্তু ওই স্কারের ডান দিকে তার কিন্তু স্ট্রেচিং হচ্ছে, ইউট্রাসটা ট্রান্সভার্সলিও বড় হচ্ছে। সো এইটার জন্য কি হচ্ছে, ওই স্কারটাকে দুই দিকে টান পড়ছে, সো মাঝখানে একটা উইক পয়েন্ট হয়ে যাচ্ছে। সে কারণে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশনের স্কার কিন্তু ডিউরিং প্রেগনেন্সি, সেটা লেটার মান্থ অফ দ্য প্রেগনেন্সিতে এটা হতে পারে। কিন্তু লোয়ার ইউট্রাস সিজারিয়ান সেকশনে যে স্কারটা, সেটা হরাইজন্টালি থাকছে। এখন ইউট্রাস যখন বড় হচ্ছে, সেটা উপরের দিকে উপরে যাচ্ছে, এবং এখন যদি তোমার ট্রান্সভার্সাল রাইটেও যদি এটার টানটা লাগে, তাহলে স্কারটা তো এরকম আছে, এদিকে টানুক আর এদিকে টানুক, সে তো কিন্তু স্কার কিন্তু এই উপরে নিচে টানলে সে দুর্বল হবে, কিন্তু ডানে যদি তার রাইট অ্যাঙ্গেলে যদি তার টান হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা উইক হবে না। সো ডিউরিং লেবারের ক্ষেত্রে হয়তো বা লোয়ার সেগমেন্টের স্কারটা রাপচার হতে পারে, বাট ডিউরিং ডেলিভারি ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশনের স্কারটা রাপচার হয়, এবং অলসো যেটা বললাম যে হিস্টেরেটমি স্কার রাপচারটা, এটা ডিউরিং প্রেগনেন্সি হতে পারে। নাও ডিউরিং ডেলিভারি কোনটা হতে পারে? ক্লাসিক্যাল ও হিস্টেরেটমি, এই দুটা স্কার তো হতেই পারে। এর সাথে কি হতে পারে, যদি কর্নওয়াল রিসেকশন ফর এক্টোপিক প্রেগনেন্সি, যদি আগে কর্নওয়াল প্রেগনেন্সি, এক্টোপিক কর্নওয়াল প্রেগনেন্সি থাকে, সেই স্কার রাপচারটাও কিন্তু ডিউরিং লেবার হতে পারে। এবং এছাড়াও আরেকটা যেটা বললাম যে লোয়ার ইউট্রাস সিজারিয়ান সেকশন স্কার রাপচারটাও অনেক সময় ডিউরিং লেবারে এটা হতে পারে, তবে এটা আনকমন। বেশি কমন হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল আর হিস্টেরেটমি স্কার, অথবা কর্নিয়াল রিসেকশন যদি হয়ে থাকে, যেমন আগের এক্টোপিক প্রেগনেন্সি হয়েছিল, দে আর মোর ভালনারেবল টু রাপচার ডিউরিং লেবার। এবার আসি আমরা আয়াট্রোজেনিক বা ট্রমাটিক। এটা কি ধরনের রাপচার? আয়াট্রোজেনিক রাপচারটা মানে যদি আমরা কোনো ড্রাগ ইউজ করা হয় প্রেগনেন্সিতে, কী ওষুধ আমরা ইউজ করি? লেবার ইন্ডাকশানের জন্য আমরা ইউজ করি অক্সিটোসিন, অথবা আমরা লেবার অগমেন্টেশনের জন্য ইউজ করি অক্সিটোসিন, অথবা সার্ভাইকাল রাইপেনিংয়ের জন্য আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করে থাকি। এই সমস্ত ড্রাগ ইউজ করলে, এবং এটা যদি আমরা প্রপার একটা মাল্টিগ্রাভিড পেশেন্টকে যে ধরনের যে ডোজে দেওয়া উচিত, অক্সিটোসিন যে ডোজে দেওয়া উচিত, প্রোস্টাগ্ল্যান্ডিন তার থেকে যদি আমরা বেশি ডোজ থেকে, তাহলে কিন্তু কন্ট্রাকশন, ক্রনিক কন্ট্রাকশন হতে পারে, বা তো র্যাপিড কন্ট্রাকশন হতে পারে, হয়ে রাপচার হয়ে যেতে পারে। তাহলে ডিউরিং প্রেগনেন্সি যদি ইউজ অফ অক্সিটোসিন, এবং অক্সিটোসিন যদি প্রপার ডোজে না হয়ে থাকে, প্রোস্টাগ্ল্যান্ডিন অথবা ফোর্সেবল এক্সটার্নাল ভার্সন যদি করা হয়ে থাকে, যে এক্সটার্নাল ভার্সন করে বাচ্চা ট্রান্সভার্সাসে আমরা ভার্সনে ট্রাই করতেছি, অথবা দেখা যাচ্ছে যে অবলিক লায়াসে ভার্সনে ট্রাই যদি করা হয়ে থাকে, সেক্ষেত্রে, অথবা পেশেন্ট কোনো কারণে অ্যাক্সিডেন্টালি পড়ে গেল, অথবা পেটে আঘাত পেল, সেই কারণেও আয়াট্রোজেনিক বা ট্রমাটিক রাপচার হতে পারে ডিউরিং প্রেগনেন্সিতে। আর ডিউরিং লেবারে কখন হতে পারে আয়াট্রোজেনিক রাপচার? যদি ইন্টারনাল পোডালি ভার্সন করা হয়ে থাকে। যে ইন্টারনাল পোডালি ভার্সন কি, যে মানে পা প্রেজেন্টেশন হচ্ছে, ব্রেস্ট প্রেজেন্টেশনে পা আছে, তো আমরা সার্ভিক্সের মধ্যে দিয়ে হাত দিয়ে আমরা পাটাকে ধরিয়ে আন্ডার অ্যানাস্থেশিয়া, এটা ইউজুয়ালি আন্ডার অ্যানাস্থেশিয়া করা হয়ে থাকে। আন্ডার অ্যানাস্থেশিয়া করা হয় জন্য পেশেন্ট যে পেনটা ফিল না করাতে, অনেক সময় আমরা পোডালিক ভার্সন করে যখন ঘোরাতে যাই সাডেনলি, তখন হয়ে যেতে পারে ইউট্রাইন রাপচার হতে পারে। অথবা ডিস্ট্রাকটিভ অপারেশন করলাম, যে হাইড্রোকেফালাস ছিল পেশেন্টের, সেই হাইড্রোকেফালাসটা ব্রিজ প্রেজেন্টেশন ছিল, তাহলে ব্রিজ প্রেজেন্টেশনের জন্য তাহলে অল্প ডায়ালিটেশন সার্ভিক্স দিয়ে নিচেরটা বের হয়ে গেছে, বাট মাথা বড়, সেটা আটকে গিয়েছে, তখন আমরা ডিস্ট্রাকটিভ অপারেশন করে মাথা কেটে আনলাম, কেফালোসেন্থেসিস করলাম।
অথবা অ্যানেনকেফালি হলো, সেটাও এরকম হলো যে অ্যানেনকেফালিটার মাথাটা চলে আসছে বাট পিছনে ওটা রয়ে গেছে, তখন আমরা আমরা অনেক সময় দেখা যায় ডিস্ট্রাকটিভ অপারেশন করে তখন আমরা কেটে কেটে নিয়ে আসতে হয়, সেই ধরনের ডিস্ট্রাকটিভ অপারেশন করতে গেলেও কিন্তু ইউটেরাইন রাপচার হতে পারে, অথবা ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্ল্যাসেন্টা করতে গিয়ে হতে পারে, অথবা ফোর্সিভ অর ব্রিজ এক্সট্রাকশন ইন ইনকমপ্লিটলি ডায়ালেটেড সার্ভিক্স যদি করা হয়ে থাকে, সেক্ষেত্রেও ডিউরিং লেবার আমাদের রাপচার হতে পারে। এছাড়াও যদি আমরা ইনজুডিসিয়াস অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য অক্সিটোসিন করি, তো মাল্টিগ্রাভিড মাদার তার অলরেডি তার ইউটেরাইন ওয়ালগুলো সফট, এবং সেই ক্ষেত্রে যদি আমরা দেখা যায় যে বেশি ডোজে অক্সিটোসিন, তাহলে সিভিয়ার কন্ট্রাকশন হতে পারে, টনিক কন্ট্রাকশন হয়ে ইউটেরাইন রাপচার হতে পারে। দিস আর দ্য কজ অফ আয়াট্রোজেনিক রাপচার। এখন আমরা আবার রাপচারগুলোকে আমরা প্যাথোলজিক্যালি আবার টাইপ হিসাবে ভাগ করা হয়েছে, কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট রাপচার।